দর্শক আসসালামু আলাইকুম। আমি ফখরুন্নাহার রান্না আবারও চলে আসলাম ব্লগবাড়ির নিয়মিত আয়োজনে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনাকালীন নারী উদ্যোক্তাদের কর্মসুযোগ এবং করোনা পরবর্তী বা করোনাকালীন হচ্ছে নারী যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কি কি কর্মসূচি ঘরে বসে করতে পারে, এই বিষয়ে আসলে আজকে আমরা সার্বিকভাবে আলোচনা করতে চেষ্টা করব। আহ যেহেতু এখন পর্যন্ত আমাদের লকডাউন সময়টুকু শিথিল, মানে যেরকম সরকার বলে দিয়েছে যে শিথিল অবস্থায় রয়েছেন, কিন্তু আমরা কিন্তু মানসিক ভাবে এখনো শিথিল হচ্ছি না। কারণ একটু আগেই হচ্ছে আমরা আরেকটা রিপোর্ট পেলাম, যেখানে আমরা জানতে পেলাম যে বাংলাদেশের ডেথ রেট 1600 অতিক্রম করেছে এবং যা হচ্ছে খুবই ভয়াবহ পর্যায়ে দিন দিন পৌঁছবে। তো সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানের শুরুর আগে দর্শকদেরকে বলবো যে আপনারা যেন ঘরে থাকেন এবং ঘরে থেকেই যতটুকু সম্ভব নিজেদেরকে সুস্থ রাখতে চেষ্টা করবেন। আজকে আলোচনার শুরুতে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, আসলে উদ্যোক্তা হিসেবে যারা তৈরি হতে চাচ্ছেন বা নিজেদেরকে তৈরি করতে চাচ্ছেন, আসলে এরকম কোনো প্রতিষ্ঠিত বা পরীক্ষিত নিয়ম নেই যার মাধ্যমে আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দাবি করতে পারবেন। কারণ একজন উদ্যোক্তা সে কিন্তু নিজের পথ নিজে তৈরি করে, আর সেখানে ঝুঁকি সম্ভাবনা থাকে শতভাগ। আর এই জন্যই যারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাচ্ছেন তাদের প্রয়োজন নিয়মিত উৎসাহ। এবং আজকে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন উনি হচ্ছেন এরকমই হাজারো নারীর উৎসাহ বা কেন্দ্রবিন্দু, যেটা আমরা বলতে পারি। এবং আমরা আজকে আয়শা আপুকে আমাদের আজকের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি একাধারে একজন পুষ্টিবিদ এবং একজন সফল উদ্যোক্তা। আপু, আপনাকে আমাদের পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপু, আপনি যদি বলতেন যে আপনি কেমন আছেন বা আপনার অনুভূতি কেমন আমাদের সাথে এসে। শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে আমার খুব প্লেজার এবং আমি আজকে অনেক আনন্দিত যে আজকে প্রোগ্রাম সঞ্চালিকা যে সে হলো ফখরুন্নাহার রান্না, আমার খুবই প্রিয় ভাজন, ছোট বোন বলতে পারি, আমার কালিগ বলতে পারি তাকে আমি। বেসিক্যালি আন্না হয়তো আমার সম্পর্কে যেটা বলেছে সফল উদ্যোক্তা, এই বিষয়ে আমি আসলে এগ্রি না। সফলতা এখনো শতভাগ না, এবং কোনো কাজই আসলে সফলতা শতভাগ এক্সপেক্ট করাটাই আসলে বোকামি। তবে যতটুকুই আমরা করেছি সেক্ষেত্রে আমরা সফল। ইনফ্যাক্ট আমার সাথে এই উদ্যোক্তার এই কাজে এন্টারপ্রেনারশিপের সাথে কিন্তু আন্না ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো প্রথম থেকে আন্না কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল করেছে, কিভাবে আমরা আসলে কাজ আমার করব। পরবর্তী প্রশ্ন এটা থাকতো যে আমি নিজে আপনার প্রতিষ্ঠানের একজন অংশ, এবং ইভেন আমার যে উদ্যোক্তা হওয়ার যে যেটাকে বলে যে শুরুটাই কিন্তু আপনার হাত ধরেই হয়েছে। সেক্ষেত্রে আমি নিজে হ্যাঁ, আজকে একজন শ্রোতা যে হচ্ছে আপনার কথা শুনবো, এবং দর্শকরাও ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারবেন। হ্যাঁ, বেসিক্যালি এই করোনাকালীন সময় বা কোভিড-19 আমরা আসলে ফিজিক্যালি বা মেন্টালি কেউই আসলে ভালো নেই। পুরো বিশ্বই আসলে এত অসুস্থ, পুরো বিশ্ব এখন হাসতে ভুলে গেছে, এটা একটা বিষয়। কিন্তু আমি আসলে সবসময় মনে করি যে আবারও আমরা অবশ্যই হাসবো। এখনো কিন্তু আমাদের হাসতে মানা নেই, কারণ হাসি হলো আসলে মনের একটা খোরাক। যে কোনো একটা উপলক্ষ নিয়ে কিন্তু আমরা হাসতে পারি, একটা ভালো কথায় আমরা হাসতে পারি, একটা ভালো কাজের সঙ্গী হয়ে আমরা হাসতে পারি। তো আজকে যেহেতু আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বা আমরা চাইবো যে যারা এই মুহূর্তে আসলে প্রচন্ড মানসিক অবসাদে আছে, প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত, তাদের হলো ব্যবসা বাণিজ্য বা ফাইন্যান্সিয়াল সব মুভমেন্ট নিয়ে অনেক বেশি চিন্তিত, আমরা চেষ্টা করবো কিছুটা হলো তাদেরকে রিলিফ করার জন্য, বা আমাদের গল্প শুনে কথা শুনেও হয়তো বা কেউ উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহী হবে, এটা আশা করি আমি। যদিও উদ্যোক্তা হওয়াটা আসলে অনেক বেশি ইজি বিষয় না, কারণ এখানে শারীরিক এবং মানসিক দুটো সাইড আসলে অনেক ভাবে অতপ্রত ভাবে রিলেটেড। মানসিক স্ট্রেংথ যতটুকু প্রয়োজন, শারীরিক স্ট্রেংথটাও ততটুকু প্রয়োজন। সেক্ষেত্রে আমার সামনে আসলে একটা এক্স্যাক্টলি আমার কাছে যে এক্সাম্পলটা আছে সেটা আমার সামনে আন্না বসে আছে। তো সে আমার সাথে মোটামুটি লং টাইম কাজ করেছে। সে যখন আমার সাথে কাজ করতো আমি কিন্তু তার ডেডিকেশনটা খুব খেয়াল করেছি, এবং হোপফুলি আন্নাও ডেডিকেটেড হয়েছে এই কারণে যে সে আমার ডেডিকেশন দেখেছে। আমরা আসলে কতটুকু সফল এই গল্পটাতে না যাই যে আমরা কতটুকু সফল, বাট আমরা আমাদের হার্ট এন্ড সোল কাজ করেছি অলওয়েজ। যে কাজটাই আমরা ধরেছি সেটাকে আমরা মাইন্ডফুলি করেছি, হার্টফুলি করেছি, এবং আমরা সেটাকে মোটামুটি একটা সাকসেসের জায়গায় নেওয়ার চেষ্টা করেছি। আমাদের যেহেতু ইজি গাইড বিডি কথাই আন্না বলছে,
এবং আমি এটাকে ইজিরাইট বিডির একজন অংশীদারও কিন্তু আনলাম, কারণ এখানে তার অনেক অবদান আছে। সেটা নিয়ে ব্রেন স্টর্মিং করেছে, এটার পেছনে সে কাজ করেছে। সো হয়তোবা এটা নিয়ে আমি প্রথমে থিঙ্ক করেছি, কিন্তু এর সাথে আসলে অনেকগুলো মানুষ আসলে জড়িত। তো আমরা পড়ালেখা করেছি দুজনে, আমি করা শেষ করছি পুষ্টি দিয়ে, পড়ালেখা করলাম, এটা নিয়ে জব করেছি, তারপরে আমি উদ্যোক্তাতে আসছি। তো আন্না কিন্তু আমার চেয়ে এক আপু স্টেপ আসলে আগানো, কারণ আপু আন্না হলো অবশ্যই আপু আপনার স্টুডেন্ট। জি আপু বলেন। তো সে স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু উদ্যোক্তা, সে কিন্তু জব করেছে ছোটখাটো, ইজিডাইট বিলিতে সে ছিল, সেখানে সে নিউট্রিশনিস্ট হিসেবেও কাজ করেছে, আরো অনেক কিছু, তার অনেক চিন্তা ভাবনা সেটার মধ্যে ইনক্লুড করেছে। আমরা বিভিন্ন ইভেন্ট করেছি একসাথে বসে, প্রতিনিয়ত আমাদের চিন্তা ছিল কিভাবে শুধুমাত্র আমরা যে বিজনেস করবো, আসলে আমাদের কিন্তু পলিসি এরকম কিছু নয়। স্টিল নাও আমরা কিন্তু ইজিডাইট দিয়ে যে অনেক বিজনেস করেছি তা কিন্তু নয়। আমাদের মেইন অবজেক্টিভটা ছিল আসলে সমাজের সচেতনতা তৈরি করা, এবং সচেতনতামূলক প্রোগ্রামগুলি কিন্তু বেসিক্যালি আমরা থ্রো করেছি, যেটা স্টিল নাও আন্না করে যাচ্ছে, এবং এখনো আন্নার মধ্যে চিন্তাগুলোই আছে। হ্যাঁ আপু, একজন উদ্যোক্তার কিন্তু কাজই থাকে যে সে নিজের মতো আরো 10 জন উদ্যোক্তা তৈরি করবে, সে নিজের কাজের পাশাপাশি আরো 10 জনের কাজের কর্মসংস্থান তৈরি করবে, যেটা লাইভ এক্সাম্পল হচ্ছেন আপু আপনি নিজে আপনার যেটা উদ্যোগ ইজিডাইট বিডি সেটা তৈরি করেছেন, সেখান থেকে আমার মতো একজন তৈরি হয়েছে, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যেন আরেকজন আন্না তৈরি হতে পারে। অথচ শুরুটা কিন্তু আপু আপনার প্রতিষ্ঠান থেকে হয়েছিল। তো আপু আপনার কাছ থেকে আমি আসলে জানতে চাই শুরু গল্পগুলো। জি 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 হ্যাঁ, কোনটা জানতে চাচ্ছ আমার কাছে আবার একটু বলো। ইজিডাইট বিডি শুরুর গল্পগুলো, কারণ হচ্ছে ইজিডাইট বিডিতে আমি নিজে ছিলাম, কিন্তু শুরুর দিকে যে আপনার স্বপ্নটা ছিল তখন আপু আমি ছিলাম না। তো আমি জানতে চাচ্ছিলাম যে শুরুর দিকে একজন পুষ্টিবিদ, একজন সফল পুষ্টিবিদ, সে কিভাবে এমন একটা চ্যালেঞ্জিং কাজে নিজেকে জড়াতে চেষ্টা করলো, মানে সেই দিকে আপনার মাইন্ডসেটটা কেমন ছিল? আচ্ছা, অনেক ধন্যবাদ। এটাই হলো যে লাইফের আসলে প্রতিটা বিষয় খুব ইন্টারেস্টিং। আর গল্পটা বলার সময় আগে একটু পেছনে যাই, যেমন লাইফে আমি আসলে কি হতে চেয়েছি, এটা একটা গল্প হতে পারে, বা আমাদের সময় যেটা সেটা ছিল যে বেসিক্যালি আমি কি হতে চেয়েছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, আমার প্যারেন্টস আমাকে কি বানাতে চেয়েছিল, বেসিক্যালি আমাদের সময় এটাই ছিল। আর যেমন তোমার সময় তুমি অনেক লিবারাল, তুমি অনেক স্বাধীন চেতা, ইন্ডিপেন্ডেন্ট, সেম আমার সন্তানও তাই হবে, আমি আমার সন্তানকে কিছু চাপিয়ে দিব না। আমার ফ্যামিলি তো হলো যে আসলে খুব চাপিয়ে দেওয়ার কিছু না, বাট এটা তুমি খুব ভালো করে জানো যে ডাক্তার ইঞ্জিনিয়ার মানেই হলো একটা স্বপ্ন কিছু মনে করতো আমাদের সময়ের প্যারেন্টসরা, এই দুটো প্রফেশনকে সবচেয়ে বেশি হাইলাইটস করতো। ইনফ্যাক্ট আমি এইচএসসি পাস করার পরও জানি না ফুড অ্যান্ড নিউট্রিশন নামে একটা সাবজেক্ট আছে। একেবারে যখন হতাশায় নিমজ্জিত, হ্যাঁ, মেডিকেল চান্সেস আমার হলো আউট অফ ঢাকাতে ছিল, যার কারণে আমার কিন্তু ঢাকাতে না হওয়ার কারণে আমি কিন্তু ঢাকার বাইরে আর তোমার হলো যাওয়া হয়নি। তো আমার হলো ঢাকা কেন্দ্রিকে থাকার ইচ্ছা, কারণ আমি এইচএসসি তে হোস্টেলে ছিলাম, হলে থেকে লেখাপড়া করেছি। তো আমি খুব বেশি এনজয় করেছি তা না, ফ্যামিলির সাথে ইনভলভমেন্টটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি এর পরবর্তী পড়াশোনা আবার হলের মানে ফ্যামিলির বাইরে করতে চাইনি, ফ্যামিলির সাথে থাকতে চাই, যার কারণে আউট অফ ঢাকার কোনো ইউনিভার্সিটিতেও আমি কিন্তু যাই না। ইনফ্যাক্ট আমি কোনো পরীক্ষাই দিই না, হ্যাঁ, আমার সবকিছু ঢাকা কেন্দ্রিক। তারপরে যখন খুব চিন্তা করলাম এখন কি করব, তখন আমারই আরেকটা ফ্রেন্ড বললো যে চলো এখান থেকে নেই, হোম ইকোনমিক্সের কথা বললো, ফর্মটা তুলি। একদমই যে সাবজেক্ট সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু যখন আমি পড়তে গেলাম তো দিস ইজ টোটালি সিমিলার টু মেডিকেল সায়েন্স, একদম টোটালি। আমরা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি থেকে শুরু করে তুমি পড়ছো অলরেডি এভরিথিং, বাট তারপরে হলো সাবজেক্ট সম্পর্কে আইডিয়া না থাকলে যেটা হয়, ফুড এন্ড নিউট্রিশন বলতে তুমি জানো প্রত্যেকের একটা ধারণা ছিল যেটা গার্হস্থ্য অর্থনীতি, তার মানে কুকিং প্রসেস, জাস্ট কুকিং প্রসেস। বাট ভেরি ইন্টারেস্টিং যে আমরা অ্যানাটমি মানে সাইকোলজি থেকে শুরু করে আমরা সবই পড়ে আসলাম, আলহামদুলিল্লাহ টোটাল একটা হিউম্যান বডি সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া আছে। কিন্তু আমাদের বেনিফিটসটা কি দেখো, ফান্ডামেন্টাল থিং হলো যে খাদ্য, মৌলিক চাহিদার প্রথম জিনিসই কিন্তু খাবার। তো আমাদের পড়ালেখাটা কিন্তু মৌলিক চাহিদা নিয়ে, দ্যার ইজ এ ভেরি গুড চান্স ইন দ্য ওয়ার্ল্ড টু ওয়ার্কিং দিস পারপাস, তাই না? যে পুরো ওয়ার্ল্ডে যদি আমাদের খাবারের চাহিদা না থাকতো, আমাদের শরীরে সৃষ্টিকর্তা যদি আসলে আমাদের স্টমাকটা না দিত, তাহলে কি আমাদের আজকে এত কাজের দরকার হতো? আজকে তোমার এই লাইভ প্রোগ্রামটাও কিন্তু এই স্টমাকের জন্য আমি বলবো, তাই না? যে স্টমাকটা পেটের তাগিদে, যেটা আমরা বলে এক্স্যাক্টলি। তো এই পেটের তাগিদে কোভিড-19 আসলে কি হবে, আমরা কিভাবে চলবো, তুমি আজকে কিন্তু সেজন্যই নিয়ে আসছো যে আসলে কিভাবে আরো কিছু কর্মসংস্থান কি করবো। হ্যাঁ, তো আমি এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, সবসময় আমি আলহামদুলিল্লাহ বলি, এই একটা কারণে যে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন,
খুব রিনাউন্ড কোনো কিছু না হতে পারলো, যে সাবজেক্টটা পড়েছি আমি মনে করি এটা আমি ব্লেসিংস, মানে এটা একটা ফান্ডামেন্টাল থিং। এবং আমি দেখেছি মৌলিক চাহিদার কোনো বিজনেস বা এটার কোনো উদ্যোক্তা হলে তাতে কোনো লস নাই, কারণ এটা মানুষের চাহিদা, টিল ডেথ পর্যন্ত এই চাহিদাটা থাকবে। তো আমাদের যে ডায়েট এন্ড নিউট্রিশন, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা চাহিদা আছে। ইভেন সারা ওয়ার্ল্ডে যদি আমরা একটা জিনিস সার্চ করে দেখি, গুগলে সার্চ করে দেখো, এভরিডে প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ শুধুমাত্র ডায়েট শব্দটা দিয়ে গুগলে সার্চ করে দেখে। তার মানে ভেরি প্রমিনেন্ট, এক্স্যাক্টলি নিউট্রিশন এন্ড ডায়েট নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেকশন হচ্ছে। সো আমার তখন এই সাবজেক্টটা যখন পড়ি একটুখানি আমার মন খারাপ ছিল, বাট আস্তে আস্তে অনার্সে পরীক্ষাই দিব না এমন একটা ডিসিশন কিন্তু ছিল, কারণ আমি তখনো জানি না এটার অপরচুনিটি কি, আমি আসলে কি করব। বাট আমি আসলে কখনো চিন্তা করি না আমি জব করব, স্বাবলম্বী হব, এটাও কিন্তু আমার মাথায়, আমি অত ডেডিকেটেড মেয়ে ছিলাম না। খুব যে বন্ধু বান্ধবের সার্কেল আমার ছিল তাও কিন্তু না, আমাকে যে খুব ভালো বুদ্ধি দিবে এটাও আমার আসলে কেউ ছিল না। প্যারেন্টস, আমি নিজেই সবকিছু আসলে। যখন এটা পড়লাম, যখন মাস্টার্স পড়তে গেলাম, তখন আমি এই সাবজেক্টটার প্রতি খুব ইন্টারেস্ট ফিল করলাম, কেন জানি এত ভালো লাগলো মাস্টার্সটা আমার সাবজেক্টটা। তারপরে অ্যাপোলোতে তখন হলো মাস্টার্সে যখন পড়ি, তখন কিছু কিছু সিনিয়র আপার সাথে কথা হলো। তার মধ্যে একজন সিনিয়র আপা, সবাই ওনাকে চিনে, বাংলাদেশে উনিও নাম করা, তামান্না চৌধুরী। অ্যাপোলোতে আপা তখন প্রথম জয়েন করে, আর আমি মাস্টার্সে আপার কাছে আর কি আমি পড়তাম। তো আমি যখন আপার কাছে পড়তে যেতাম তখন কিন্তু আপা অ্যাপোলোতে জয়েন করেছে। এই সময় অ্যাপোলোতে একটা সার্কুলার দেয়, আমি যখন মাস্টার্স ফাইনাল দিব, সার্কুলারতে আপা আমাকে বলছে তুমি সিভি ড্রপ করো। আচ্ছা, তখন আপার কথা মতো আমি এই সিভিটা ড্রপ করি। সিভি ড্রপ করার পরে আমাকে অ্যাপোলোতে 3 টাইমস ইন্টারভিউ দিতে হয়েছে। সেখানেও একটা ক্রুশিয়াল মোমেন্ট আমাকে, মানে ব্যাপারটা এমন হয়নি যে আপা রেফার দিয়েছে আর আমার চাকরি হয়ে গেছে, তা কিন্তু হয়নি। ওনার কারণে অনেকগুলো সিভি পড়েছে। আপার কাছে সবসময় আমি কৃতজ্ঞ যে আপা আমাকে বলেছে তুমি সিভিটা দাও। এবং হসপিটালে যে একজন এই বিষয়টা আমার খুব ভালো লাগে, আপনি যেখানে যাচ্ছেন আপনি সবসময় আপনি তামান্নাপুর কথা বলে যাচ্ছেন, বা যাদের হাত ধরে আপনি একটুকু আলো পেয়েছেন আপনি সেই মানুষগুলোর কথা সবসময় মনে রাখছেন। আমার এই বিষয়টা খুবই ভালো লাগে। এটা তো বলতেই হবে, কারণ আমি তো জানতাম না একটা হসপিটালে ডায়েটিশিয়ান কাজ করে, এটা আমার জন্য তখন একটা ডিফারেন্ট বিষয় ছিল। সো দ্যাট আমার কারণে আমি দিলাম। আপার একটা ওপিডি তে কাজ করতো, আর আমারটা ছিল আইপিডি তে আর কি, আইপিডি ডায়েটিশিয়ান। তো আইপিডি ডায়েটিশিয়ানের হেড আরেকজন ছিল, আমাদের আরেকজন সিনিয়র আপা, সে আপার নাম ফারজানা। আপা এখন অস্ট্রেলিয়াতে আছে, সিডনিতে থাকে আপা আর কি। তো আপা আমার ইন্টারভিউ দিল, আপারা হয়তো আমার ইন্টারভিউ খুব একটা ভালো লাগে নাই, ইন্ডিয়ানরা আমাকে পছন্দ করছে কিন্তু হলো আপা আমাকে পছন্দ করে নাই। সো আমি আউট হয়ে গেলাম। কি মনে করে 7 ডেজ এর মাথায় আবার আমাকে কিন্তু অ্যাপোলো থেকে কল দিল যে আপনি আরেকটা ইন্টারভিউ দেন, আমাদের আসলে আপনাকে ভালো লেগেছে, কিন্তু হলো যে আপনাদের দেশের ওনার সাথে ম্যাচ করছে না, ওনা আমাকে যেটা বললো। পরে ওদের ডিসিশনে ওরা আমাকে নিয়ে নিল। এবং আমি বলবো যে আমি অনেক ফাইট করছি, 7 মাস অ্যাপোলোতে একটা যুদ্ধ করে টিকছি কিন্তু আমি, মানে ওখানে কাজ মানে ইন্ডিয়ানদের সাথে কাজ মানে কাজে, কিন্তু মানে কোনো ফাঁকি ঝুঁকি নাই, 8 ঘন্টার কাজ পাই টু পাই তারা নিচ্ছে। বাট আই এম ভেরি মাচ ব্লেসড, এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে ওই সময় যদি ওরা এইভাবে প্রেশারাইজ করে ট্রেনিং কাজটাতে না দিত, বা আমার মধ্যে যে জেটটা কাজ করেছিল যে 3 মাসের ট্রেনিং আমি 1.5 মাসে করবো, আমি কিন্তু ট্রেনিং পিরিয়ডে ঢুকেছি সেখানে। খুবই আমার রাস্তা যাতায়াতের ভাড়াটা কিন্তু তারা, এর বাইরে কিন্তু কিছু না। সেই জায়গায় সে 3 মাসের ট্রেনিংটাকে 1.5 মাসে করে আমি কিন্তু পার্মানেন্ট হয়ে যাই অ্যাপোলোতে। সো অ্যাপোলোতে থাকা অবস্থায় কিন্তু আমি স্কোয়ারের সিভিতে লাকিলি আমাকে সেখানে কল করে। ইনফ্যাক্ট আমরা তখন অ্যাপোলোতে যতজন ছিলাম প্রত্যেকের সিভি কিন্তু স্কোয়ারে ছিল। সো স্কোয়ারে কিন্তু 5 টাইমস ইন্টারভিউ হয়, 5 টাইমস এর পরে আমি চিন্তা করছি আর বোধহয় আমার হবে না। আমি জাস্ট তাদেরকে একবার কল দিয়ে বললাম যে এতবার আপনারা ইন্টারভিউ দিয়েছেন, আসলে কি হবে? তো যাক, লাকি দেখলাম যে 2006 সালের জুলাই মাসে আমি একটা কল পাই যে আপনার জয়েনিং হলো অগাস্টের 1 তারিখে। তখন আমি ওদের সাথে কথা বলে, আমি ওই সময় প্রেগনেন্ট থাকি, তখন আমি একটু সময় নিয়ে বলি যে আমাকে যদি একটু অক্টোবরে জয়েনিংটা দিতেন আমার জন্য সুবিধা হতো। এটাও আমি লাকি যে তারা আমার এটা অ্যাকসেপ্ট করছে, করে আমাকে অক্টোবরে দিল। সো স্কোয়ারের একদম স্টার্টিংটা আমার হাত দিয়ে, স্কোয়ারের কিচেনের ডেভেলপমেন্ট থেকে শুরু করে বাকি যে ডায়েটিশিয়ান, শুধু তপতি আমার আগে ছিল ডায়েটিশিয়ান হিসেবে, আমার 1 বছর আগে ছিল, বাট তারা আসলে ওই তপতি সাহা, হ্যাঁ তপতি আমার 1 বছর সিনিয়র ছিল স্কোয়ারে। বাট হলো তপতি থাকলো, তপতিরা হলো যে কিচেন রিলেটেড আসলে কোনো কাজ ওরা করেনি, মানে ওই ডেভেলপমেন্টটা আমি জয়েন করার পরে হয়েছে। এবং পরবর্তীতে আসলে পজিশন বা কাজের কারণে হয়তো তপতি আমার সিনিয়র থাকতো, সেখানে আমি সিনিয়র ছিলাম, বা বাকি যারা ওখানে পরবর্তীতে জয়েন করে
তাদের সিভি গুলো অ্যালোকেট করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো সেখানেও ম্যানেজমেন্টের একটা ভালো জায়গায় আমি ছিলাম, ম্যানেজমেন্টের নজরে সবসময় ছিলাম, তারা আমাকে অনেক স্কোপ দিয়েছে কাজ করার জন্য। তারপরে যেটা হয়েছিল যে আমি আসলে তাদের নিয়মের, কর্পোরেট নিয়মের বাহিরে কিছু কাজ করেছি, তার সেটা হলো যে ওটার পরও আমি কিছু চেম্বার করেছিলাম গুলশানে, চিটংয়ে। তো খুবই স্বাভাবিক, কর্পোরেট লেভেল এটা মেনে নিবে না। তো আমি এটা কেন করেছি নিয়মের বাহিরে, তখন আমার প্রায় 10 বছর স্কোয়ারে, 10 বছর হওয়ার কারণে আমার একটা প্ল্যান ছিল যে সবসময় কি চাকরি করবো কিনা, এই জন্য। তো স্কোয়ারে থাকা অবস্থায় কিন্তু আমি মিডিয়াতে কাজ করা শুরু করলাম, বিভিন্ন কোম্পানিতে আমাকে লেকচারার হিসেবে, স্কোয়ারে থাকা অবস্থায় নার্সিং কলেজের লেকচারার পদে নিয়োগ দিল আমাকে। 3 বছর আমি লেকচারার ছিলাম স্কোয়ার নার্সিং কলেজে, ওটার পাশাপাশি। তো এখানে আমার কনফিডেন্ট লেভেল গুলো বাড়ে। বেক্সিমকোর মতো কোম্পানিতে আমি ওদের হলো অফলাইন কনসালটেন্ট ছিলাম, ওদের এমপ্লয়ীদের যে বছরের কাউন্সিলিংটা সেটা আমি করতাম, ব্যাটে কাজ করেছি, এরকম আমি অনেকগুলো জায়গায় টেট্রা প্যাকে কাজ করেছি, এগুলো সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করেছিলাম, ওদের এমপ্লয়ীদের কিছুর জন্য বছরে 2বার আমাকে কল করতে হতো, এটা আমাকে স্কোয়ারে পারমিশন দিয়েছিল। তো করার পরে এই একটা কনফিডেন্ট লেভেল বিল্ড আপ করে আমার কিন্তু, যে বাহিরে মনে হয় এটার ফিল্ড অনেক, এটা তো ডিফারেন্ট, কর্পোরেট লেভেলে ডায়েটিশিয়ানকে ডাকছে এমপ্লয়ীদের হেলথ চেকআপের জন্য, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তখন এই কাজটা করতে করতেই আমাকে একজন বললো যে আপা আপনি কি ঢাকার বাইরে চেম্বার করবেন কিনা। তখন তো আমার আসলে কোনো আইডিয়াই নাই ঢাকার বাইরে নাই নিউট্রিশনিস্ট চেম্বার করবে, এটা তো আসলে একটা বিশাল বিষয়, তাই না? ডক্টররা করে, পেরি ডক্টররা করে, তারপরে হলো অনেক আমার নিজের ফ্রেন্ডই কিন্তু গাইনোকোলজিস্ট পিডিয়াট্রিক্সে আছে, আমার ব্যাচমেট, তাদেরকেই আমি দেখি না আউট অফ ঢাকা চেম্বার, তারা চিন্তা করতে পারে না, ঢাকা থেকে মুন্সিগঞ্জে তারা যেতে পারে না, ফ্যামিলি প্রবলেম, যেখানে অনেক কিছু। ঢাকার মতো জায়গাতেই মানুষ মানে ওই রকম ভাবে জানছে না, হয়তো যারা খুবই সচেতন তারা হচ্ছে পুষ্টিবিদ সম্পর্কে জানে, তাদের কাজ সম্পর্কে জানে, নিজেদেরকে পুষ্টিবিদের কাছে নিয়ে আসছে। সেখানে আপনি ঢাকাতে এই কাজটা করে এর পাশাপাশি ঢাকার বাইরের কথা চিন্তা করেছেন, এবং এখন পর্যন্ত একমাত্র আমার মনে হচ্ছে যে নিউট্রিশনিস্টের মধ্যে আপনি রয়েছেন যিনি হচ্ছেন ঢাকার বাইরে ইভেন একই সাথে 5-6 চেম্বারে বসা। এই যে আপনার এনার্জি লেভেল, আপনি সত্যি অসাধারণ। দেখ আলহামদুলিল্লাহ, এটাও তো আল্লাহ পাকের দেওয়া। এখানে কিন্তু একটা জিনিস কি আমি বুঝলাম যে ইচ্ছা শক্তিটা এত ইম্পর্টেন্ট। এখন আমি যদি চিন্তা করতাম 1 মিনিট আম্মু এই ফোনটা একটু ধরতে হবে, বলো আঙ্কেলকে বলো আম্মু একটু লাইভ, একটু বলো, একটু ধরে বলো, তাড়াতাড়ি সালাম দিও। সো দ্যাট দেখা গেছে যে আমাকে একজনে অফার করলো যে আমি বাইরে যাব কিনা, তখন তুমি হয়তো চিনবে তাকে, জাহানারা মুন্নি। আচ্ছা, তার সাথে আমাকে কিন্তু একজন পরিচয় করাই দিল, তার সাথে আমার কিন্তু ওভার ফোনেই পরিচয় হয়েছে, দেখাও হয়নি, আরেকজনের মাধ্যমে হয়েছে। তো আমাকে বললো যে আপা আপনি চাইলে আমি একজনের সাথে একটু কথা বলে দিব। যে ভদ্রলোক স্কোয়ারে এই অফারটা নিয়ে আসছে তার হয়তো কনফিডেন্ট লেভেল ছিল, এবং সে আমাকে খুব মনিটর করেছে। মুন্নি আপাকে নাকি সে বলছে যে আপা উনি মানে আউট অফ ঢাকার চেম্বার করতে পারবে, ওনার পেশেন্ট লেভেল ভালো, বা এই টাইপের কিছু হয়তো বলেছে। তখন স্কোয়ারে চেম্বার করতাম, স্কোয়ারে আমাদের ডক্টররা যা পেশেন্ট রেফার করতে এরকম, এবং বাই নেম আমাদের পেশেন্ট কিন্তু হতো না যে ফিক্সড আয়শা সিদ্দিকাকে দেখাবে। এটা হলো আমি রুগী দেখতে দেখতে কিছু রুগী আমার পার্সোনাল হয়েছে, বা কিছু কনসালটেন্ট আমাকে রুগী রেফার করতে, এটা ছিল। তো যখন মুন্নির সাথে কথা হলো, ওর সাথে কথা হওয়ারও প্রায় 6 মাস পরে কিন্তু আমি প্রথম চিটাংয়ে চেম্বার করি 2015 সালের নভেম্বরে। ঠিক আছে, তখন কিন্তু চিটাংয়ে একটা বড় অ্যাড যায় পত্রিকায়। সো বেসিক্যালি স্কোয়ারের সাথে আমার তখনই একটু প্রবলেম তৈরি হয়, এটা খুবই স্বাভাবিক, আমি নিজেই জানি যেটা প্রবলেম হতো, আমি এটা জানতাম, জানার পরে আমি এই রিস্কটা নিয়েছি। আর আসলে কি রিস্কটা না নিলে আমি কোনোদিন জব ছাড়তাম না, এটা কিন্তু ট্রু। কারণ একটা সেটেল জব ছাড়া 10-10 বছরের একটা জব, যেখানে একটা মেয়ে জানতেছে যে তার প্রভিডেন্ট ফান্ড আছে, একদম সিকিউরিটি। আমার 10 বছর হয়ে যাওয়া একটা কোম্পানি মানে হলো আমার ট্রিটমেন্টাল ইস্যুস গুলো তো ইজি, আমার সেখানে প্রভিডেন্ট ফান্ড আছে, আমি বছর শেষে ইনটেনসিভ পাচ্ছি যথেষ্ট, এবং তখন আমি যে স্যালারি পেতাম সেটা একটা মেয়ের জন্য যথেষ্ট হ্যান্ডসাম একটা স্যালারি, যেটা এখন আমার কাছে মনে হয় এটা আমার জন্য কিছু না, এখন সেটাকে আমি মনে করছি আর কি। তো যেটা করা হয়েছিল যে মুন্নি আমাকে একটা মানে ও এনকারেজ করেছে, এবং আমি নারী উদ্যোক্তার মধ্যে আমি বলবো যে নেক্সট কখনো তুমি পারলে জাহানারা মুন্নিকে নিয়ে আসবে, বিকজ অফ সে কিন্তু একটা ফাইট। সে যে কি কাজ করেছে আমি তোমাকে জাস্ট একটু এক্সপ্লেইন করি। দেখো আমি হয়তো জব করেছি, আমার জব সিকিউরিটি ছিল, সে কিন্তু আমাকে সাহস দিয়েছে যে আপা আপনি চিটংয়ে আসলে এই এই সেক্টরটা অনেক ডেভেলপ করবে। হ্যাঁ, আমি বললাম যে কিভাবে এই নিয়ে এত কনফিডেন্টলি কথা বলে। সো দ্যাট আমি প্রথম যখন এই চিটংয়ে চেম্বার করতে যাই, আমার একদিনের রুগী ছিল 42 জন।
আমি সকালের ফ্লাইটে যাই, রাতের ফ্লাইটে আমাকে Oh ব্যাক my করতে God. হবে, বিকজ অফ আমি Worse. ফ্রাইডেতে গিয়েছিলাম, আমাকে স্যাটারডে স্কোয়ারে আমাকে অফিস ধরতে হবে। তো আমি কিন্তু স্কোয়ারে যে 6 দিন ডিউটি করতাম, 2015 সালের কথা বলছি, 6 দিন আমার ডিউটি, সেই ডিউটির পরে কিন্তু শুক্রবার দিন কিন্তু আউট অফ ঢাকায় গিয়ে চেম্বার করে আসছে। তাহলে আলটিমেটলি 2015 নভেম্বর থেকে আমি কিন্তু 7 দিন করেই কাজ করছিলাম। তো তারপরে হলো একটা সময় স্কোয়ার জানুয়ারিতে আমাকে বললো আর কি, আপনি তো আরেক জায়গায় চেম্বার করেন, পত্রিকায় যেখানে অ্যাড যায় সেটা তো আসলে জানবে। তো আমি বললাম যে হ্যাঁ। তো ওরা বললো যে কোনো অসুবিধা নেই, আমি তো 10 বছরের এমপ্লয় ছিলাম। আমাকে বলছে যদি স্কোয়ারে থাকতে চান তাহলে হলো আপনাকে বন্ড সই দিতে হবে, মিডিয়া প্রোগ্রাম থেকে শুরু করে আমাকে 10টা ক্যাটাগরি দিয়েছে যে এখানে বন্ড সই করে আমি স্কোয়ারে জব করতে পারবো। হ্যাঁ, তা আমি একটু সময় নিছিলাম, একদিন সময় নিছিলাম। এটা হলো জানুয়ারির 31 তারিখ ওদের সাথে কথা হয়েছে, ফেব্রুয়ারির 1 তারিখে আমার রিজাইন লেটারটা দেওয়া হয়। সো ইন আ সেন্স আসলে স্কোয়ার চাইলে আমাকে ডিরেক্টলি আউট করে দিতে পারতো, বাট আমার সাথে আসলে কাজটা তারা করে নাই, আমাকে শেষ করতে তারা দিয়েছে। তখন মুন্নির সাথে আলাপ করেছি যে আপা আমার কিন্তু এরকম একটা সমস্যা, আইদার আমাকে জব ছাড়তে হবে, আমি যদি জব কনফার্ম করি তাহলে কিন্তু আপনার সাথে কাজ করতে পারবো না। হ্যাঁ, এটা তাকে জানিয়েছিলাম। তখন মুন্নি আমাকে বললো যে আপা আমার মনে হয় যে আপনি সেলফ ডিপেন্ডেন্ট অনেক ভালো করবেন, মানে স্কোয়ারে ওর সে আর কি কৌতূহলী হয়ে জানতে চাইলো যে স্কোয়ার থেকে আমি কেমন জব করি। হ্যাঁ, আচ্ছা এটা তখন স্বাভাবিক ভাবে তখন সে বললো যে আমি যদি মোটামুটি আপনাকে গ্যারান্টি দিই যে এটা ডাবল আপনাকে দিব মাস শেষে, হ্যাঁ তাহলে আপনি কি করবেন। একটা চিন্তার বিষয় ছিল এবং যথেষ্ট চ্যালেঞ্জিং। আমার ছোট একটা মেয়ে, সে এই সেক্টরটা নিয়ে কাজ করছে, এত কনফিডেন্টলি কিভাবে বলে। আমি একটু আমার হাজবেন্ডের সাথে কথা বলে, পরিবারের সাথে কথা বলে ডিসিশন ফাইনাল করলাম, আচ্ছা জব ছেড়ে দেবো। ঠিক আছে, তো ফেব্রুয়ারির 1 তারিখে ছেড়ে দিই। এবং ট্রুলি বলি আমি অলওয়েজ আল্লাহর উপর অনেক বেশি আমার ফেথ, সবসময় আল্লাহর উপরই আমি ফেথ রেখে চলি। তারপরে হলো যাদের সাথে কাজ করি, এবং একটা জিনিস বিলিভ করতাম যে আমি যদি আসলে কাজ জানি তাহলে আসলে আমি কোনো জায়গা থেকে ব্যাক করবো না। আমার কনফিডেন্স ছিল আমি তো কাজ জানি, আমি এটা পারবো। সো দ্যাট আমার কিন্তু বসে থাকতে হয়নি। মার্চ থেকে আমি কিন্তু সেলফ চেম্বার স্টার্ট করে দিলাম। এই যখন আমার মুন্নি সহ আমরা কথা বলি তখন কিন্তু ইজি ডায়েট নিয়ে চিন্তা ভাবনা, এই যে আমি বের হয়ে গেলাম তখন কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং এর কারণে আলাদা কিছু করব এটা নিয়ে কথা, আপনার জন্য কাজগুলো সহজ হয়ে গিয়েছিল। সহজ হয়ে গেল, কারণ আমি স্কোয়ারে থাকা অবস্থায় স্লিমিং ডায়েটে কাজ করেছি। তোমরা হয়তো আমার প্রোফাইলে দেখবা গুলশান স্লিমিং ডায়েটের কনসালটেন্ট আমি ছিলাম। তো ওইটা কিন্তু ডায়েট এন্ড ক্যাটারিং ছিল। এবং তাহলে সেক্ষেত্রে আমি তাহলে বলতে পারছি আপনার সাবজেক্টের প্রতি ভালোবাসা এবং কিছু গাইডলাইন, এবং আপনি যে রিস্ক নেওয়ার যে আপনার যে একটা ইচ্ছা ছিল, বা আপনি যে সেই ক্ষমতাটা আপনার ভেতর ছিল যে আপনি আপনার জব সিকিউরিটি ছেড়ে দিয়ে আপনি ব্যতিক্রম কিছু ভাববেন, তাহলে এই যে বিষয়গুলো এগুলো আপনাকে সাহায্য করেছে ইজি রাইটের মতো একটা সাকসেসফুল প্রতিষ্ঠান দাঁড় করানোর পেছনে। আমরা কি এটাই ভেবে নিব? হ্যাঁ ডেফিনেটলি। এবং আমি তো ইজি ডায়েটের জন্য প্রচুর কাজ করেছি, এবং আমার কথা হলো যে আমার যেখানে যাওয়া দরকার আমি সেলফ ডিপেন্ডেন্ট চেম্বার মেইনটেইন করা, এটা আসলে একরকম জিনিস। এখানে শুধু পেশেন্ট আমার সাথে একটা কানেক্টিভিটি। আর ইজি ডায়েটের সৃষ্টিটা কেন যে এখন আমি ইজি ডায়েটকে আসলে সাকসেস বলবো না, এটার হয়তো ওয়েবসাইট আছে সবাই দেখছে, এবং বাংলাদেশের অনেক প্রমিনেন্ট মানুষের কাছে আমাদের ইজি ডায়েটের প্রোডাক্ট পৌঁছেছে, এটা ট্রু। তো ইজি ডায়েট দিয়ে চাইলে আমরা আসলে বিগ সেক্টরে অনেক কাজই করতে পারি। ইনফ্যাক্ট আমরা লেক হেড ইংলিশ গ্রামারের ক্যান্টিনটা চালালাম, তোমার যে ইউনিভার্সিটি অফ কলেজ তোমার যেটা, সেটা ক্যান্টিনটাও আমরা চালালাম, তাই না? আমাদের ইকোনমিক্সের ক্যান্টিনগুলোতে ইজি ডায়েটের প্রভাব ছিল। হ্যাঁ, সো দ্যাট এটা তো আমাদের জন্য একটা সাকসেস হিস্টরি। এবং আমাদের কাজটা কি যে আমরা বাংলাদেশে পুষ্টি সেক্টরটাকে ডেভেলপ করবো, এবং সেটা স্কুল টিফিন থেকে শুরু করে, হ্যাঁ ফ্যামিলি স্কুল টিফিন, হসপিটাল ক্যান্টিন, আমাদের যেটা আপনি সবসময় এনকারেজ করতেন। ডেফিনেটলি। আমি গতকালকে একটা মিটিং করেছিলাম অ্যাবাউট স্ট্রিট ফুড, এবং আমার একটা লাইভ ছিল এই স্ট্রিট ফুড নিয়ে। কিন্তু জাস্ট আমি ঝালমুড়ি নিয়ে কিন্তু একটা কনসেপ্ট শেয়ার করেছিলাম আর কি, যে ঝালমুড়ি আমার খুব প্রিয়। তো এই প্রিয় একটা খাবারকেও চাইলে খুব ডেলিশিয়াস করা যায়, নিউট্রিশিয়াস করা যায়, এবং এটাও হিসেবে আমরা কাজ করতে পারি ডেফিনেটলি। তো ওই ইজি ডায়েটের যে বিষয়টা, আগে কিন্তু ইজি ডায়েট নিয়ে পুরো 1 বছর থিঙ্ক করেছি, শুধু নামটাই তৈরি করা ছিল, তখনও কোম্পানি ফর্ম করি নাই কিন্তু। হ্যাঁ, 1 বছর নাম, 1 বছর পেজ চালানো হয়েছে শুধু ইজি ডায়েটের, তারপরে কিন্তু কোম্পানিটা ফর্ম করা হয়। কোম্পানি ফর্ম করেও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো করেছি, আমরা কিচেন নিয়েছিলাম, এবং আমাদের সাথে অনেক গুণী রন্ধন শিল্পী শেফ আমাদের সাথে কাজ করেছে। আমাদের পেজ যারা দেখেছে তারা অবশ্যই বলবে। তো এখান থেকে আমরা অনেক, আমাদের জুনিয়র অনেক নিউট্রিশনিস্ট কিন্তু আমাদের সাথে কাজ করেছে। ট্রেনিং পিরিয়ড শেষ করলো, তুমি ছিলে, আমরা যখন প্রোগ্রাম গুলো আমাদের ওকে
তো আমাদের কিন্তু অনেক ভলেন্টিয়ারও কিন্তু এখানে আছে স্টিল নাও আমাদের Exactly. এখনো কিন্তু 2 থেকে 3 জন জুনিয়র ডায়েটিশিয়ান এখনো কিন্তু এই লকডাউনও তারা কাজ করতেছে, অফলাইনে কিন্তু তারা কাজ করে যাচ্ছে, আমাদের সাথে আছে। আমরা আপু, এই সেক্ষেত্রে ভিতরে কিন্তু এমপ্লয়ি বাদ আমাদের দিয়ে দিই যারা না। আপু, সেক্ষেত্রে আমাদের যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন বা যারা হচ্ছে আপনার মতো করে নিজের কিছু একটা করতে চাচ্ছে, তো শুরুর দিকে তাদের জন্য আপনার ইনস্ট্রাকশন কি থাকবে? এই যে ঝুঁকি নেওয়া, অথবা অনেকেই হয়তো হুম, ভাববে যে আমি একটা কিছু শুরু করবো, এই মুহূর্তে আমার একটা বিনিয়োগ দরকার, তো সে হুম। তখন কি সে বিনিয়োগ বা মূলধনের দিকে তার মনোযোগটা দিবে, নাকি আপনি ইজিডেটের ক্ষেত্রে যেটা করেছিলেন যে আপনি হোমওয়ার্কটা কিন্তু অনেক আগে থেকে অনেক বছর ধরে করছিলেন, আপনার মাথায় ছিল এক্স্যাক্টলি। ইজিডেট, বাট সেটা প্রাতিষ্ঠানিক বা ভিজুয়াল রূপটা অনেক পরে নিয়েছে, তো সেক্ষেত্রে অনেক তরুণ পরে, হ্যাঁ। উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? বেসমেন্টের দিক থেকে তারা একটা কোম্পানি বা একটা যে কোনো স্টার্ট আপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিতে আসলে মনোযোগ দিবে? অ্যাকচুয়ালি যেমন এখনকার সিচুয়েশন যদি আমরা একটু বলি, আমরা কারেন্ট সিচুয়েশন নিয়ে বলি, যেমন কোভিড-19 আসার কারণে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় চোখ কান খোলা হয়ে গেছে, তাই না? যে আমাদেরকে আসলে এখন ফাইট করতে হবে, এনভায়রনমেন্টের সাথে ফাইট করতে হবে, আমাদের নেচারের সাথে ফাইট করতে হবে, ইভেন জীবন এবং জীবিকার তাগিদে আমাদেরকে আসলে ফাইট করেই টিকতে হবে। তো এখানে আসলে অনেকের যেমন একটা বিষয় থাকে যে একদম কোম্পানি ফর্ম করে সিইও এমডি হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল আসলে নামে, কিন্তু আসলে কাজগুলো নাই। তো একটা যে কোনো কোম্পানি এক্স্যাক্টলি। ফর্ম করার আগে যেটা হলো ব্রেন স্টর্মিং ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার ব্রেন ছাড়া দফা মিটিং করা, হ্যাঁ, একা একটা কাজ আসলে সমাধান করা যায় না। যেমন আমি যৌথ বিনিয়োগে কোম্পানি না করার বুদ্ধি দিব, যৌথ বিনিয়োগের কোম্পানির আসলে দরকার নাই, কিন্তু হলো এবং যৌথ বিনিয়োগটা এভাবে হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু মূলধন দিয়ে আসা সম্ভব না, এক একজনের ফ্যামিলি স্ট্রাকচার এক এক রকম থাকে, সবাই কিন্তু ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না। তো যৌথ বিনিয়োগে যদি কেউ করতে চায়, আগে তাকে বুঝতে হবে যে একটা যৌথ বিনিয়োগের কোম্পানি আসলে কি হতে পারে, এটা থেকে, এবং ব্যবসা করতে হলে আগে তাকে মাথায় রাখতে হবে দিস ইজ লস প্রজেক্ট, এটাই মাথায় নিয়ে আসতে হবে। আমি মনে করি যেটা লস হবে, আমি ধরেই নিলাম লস, কারণ বিজনেস মানে লস, তুমি একটানা লাভ কখনো হবে না। কেউ যদি স্টার্টিং এ লাভ করে কোনো একটা সময় সেটাতে লসে থাকবে, কেউ স্টার্টিং এ লস করলে আস্তে আস্তে সেটা থেকে লাভ, এবং কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, প্রতিটা জায়গা কিন্তু আমাদের শেখার জায়গা, এই লস থেকে কিন্তু লার্নিং, তাই না? এবং ইজি ডায়েটে কিন্তু আমরা তাই করেছি, আমাদের লস হয়েছে, আমরা প্রথমে বড় প্রজেক্ট করে শুরু করেছি, আস্তে আস্তে সেটাকে ছোট করেছি। আগে আমার 50,000 টাকা দামের অফিস থাকলেও সে অফিস এখন 20,000 টাকা নিয়ে আসতে হয়েছে, অর্থাৎ কস্টিং কমিয়ে ফেলেছি। কোভিড-19 যখন আমরা পড়লাম তখন কিন্তু কস্টিং কমালাম আমরা, তাই না? এক এমপ্লয়িকে দিয়ে যেন আমার 3 রকম কাজ হতে পারে, এরকম করেছে। তো যারা এখন কোনো কিছু শুরু করতে চায়, তারা প্রথমে আগে মানে দেখতে হবে তারা আসলে টার্গেট কাস্টমার কে, কোথায় সেটাকে করবে, তাই না? সেই ওই জায়গাটার মধ্যে আসলে এই বিজনেসটা কতটুকু টিকবে। এখন আমি একটা রিক্সা কিনলাম, কিন্তু রিক্সা ওই এলাকায় চলেই না, তাহলে কি আমার সেই বিজনেসটা হবে? সেটা তো হবে না আমার, তাই না? হবে না, আমি হবে না। রিক্সা কিনবো সেই এলাকার জন্য যে এলাকা আমার রিক্সাটা চলবে, যেখান থেকে, এবং ওখানে আমার 10টা কম্পিটিটর থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এবং আমি কম্পিটিশন পছন্দ করি, ব্যবসাতে হলো কম্পিটিশন না হলে তুমি কোনোদিন ভালো করতে পারবে না। তুমি যে ভালো বিজনেসম্যান, তোমার প্রোডাক্টটা যে ভালো কিভাবে বুঝবা? খালি মাটিতে গোল দিয়ে লাভ নেই, তাই না? তো 10 জন হোক, মাছ বিক্রেতা, মুরগি বিক্রেতা, এক্স্যাক্টলি, সবজি বিক্রেতা 10-15 জন হবে। তো আমরা কি করি, যারটা ভালো, গুণগত মান যেখানে ভালো, যেখানে বিশ্বস্ততা আছে, যেখানে কমিটমেন্ট আছে, রেসপন্সিবিলিটি আছে, আমরা কিন্তু সেখানেই যাই। একটা ব্র্যান্ডের কাছে মানুষ কেন যায়? একটা ব্র্যান্ডের কাছে মানুষ তখনই যায় যখন তার ব্র্যান্ড ভ্যালুটা আসলে ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো আমরা যদি কোনো জায়গায় চিন্তা করি আমার এই ছোট বিজনেসটা একসময় একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে, আমি ফ্র্যাঞ্চাইজিতে যাব, তাহলে তাকে আগে অ্যাটলিস্ট একটা বছর এটা নিয়ে গ্রাফ করতে হবে, থিঙ্ক করতে হবে তাকে, হ্যাঁ, তার আইডিয়া শেয়ার আপু, করতে হবে। সেক্ষেত্রে কি প্রোডাক্ট কোয়ালিটি, সেক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা মনোযোগ বেশি দিবে যে তার প্রোডাক্ট কোয়ালিটি কেমন, এবং শুধু কি প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে একদম সাকসেসফুল বা তার পরিকল্পনাটা যে ফুল প্রুফ সেটা কি সে ভাবতে পারবে? এ না, বিষয়ে আপনি কি এটাই তো বলেছিলাম যে রেসপন্সিবিলিটি, তার ডেডিকেশন, তার পাংচুয়ালিটি, তার অনেস্টি, এই সব কিছু কিন্তু এটার সাথে রিলেভেন্ট। এই জিনিসগুলো যখন থাকবে অটোমেটিক ওই প্রোডাক্টের কোয়ালিটি তুমি পাবে। কোয়ালিটিটা তো পরের ইস্যুস, আমার মধ্যে অনেস্টি, আমার রেসপন্সিবিলিটি নাই, পাংচুয়ালিটি নাই, আমি প্রোডাক্ট এনশিওর করবো কোথা থেকে, তাই না? সো দ্যাট আমি মনে করি যে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটাকে নিজে ইউজ করব, সেটা হোয়াট এভার ইট ইজ, সেটা খাবার হতে পারে, সাপ্লিমেন্টস হতে পারে, কোনো মেডিকেশন হতে পারে, সেটা ড্রেস হতে পারে, আমি নিজে সেটা যদি গ্রাহক হই,
তাহলে কিন্তু আমি সেটার কোয়ালিটি নিয়ে আমি আসলে বলতে পারবো। তো যে কোনো উদ্যোক্তা যারা হলো বিভিন্ন কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে যেমন মিল্ক পাউডার তৈরি করছে, তাই না, লো ফ্যাট মিল্ক, এখন সেই কোম্পানির মালিকই যদি সেই লো ফ্যাট মিল্ক না খায়, আমার কি সেটা খাওয়া উচিত হবে? সে মোটেও না। কোম্পানির মালিককে কিন্তু সেটা করতে হবে, তাই না? তো আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে, এবং তরুণী বলবো, তরুণীরাও এখন, যেমন তুমিও তরুণী, তুমিও তো উদ্যোক্তা, সো দ্যাট তুমিও তো ব্রেন স্টর্মিং করেছো, তারপরে কিভাবে কাজ করা যায়, দিন নাই রাত নাই, 24 আওয়ার্স এর মধ্যে আমি মনে করি তো তুমি 14 ঘন্টায় তোমার এটা আমাদের লেগেছিল। উদ্যোক্তাদের কোনো ছুটি নেই, যারা হচ্ছে ডে টু ডে জব করছে তাদের একটা উদ্যোক্তাদের ফিক্সড আওয়ার, বাট আমাদের নেই। আমাদের নেই, হ্যাঁ এক্স্যাক্টলি। আমিও কিন্তু এই লকডাউনে 7 দিনই কাজ করে যাচ্ছি, সেটা লাইভ প্রোগ্রাম হোক, একটা দুটো অনলাইন পেশেন্ট হোক, আমি কিন্তু দেখছি। এবং ইভেন আমি চাইলে বলতে পারতাম যে ফ্রাইডেতে রুগী দেখবো না, আমি কিন্তু তা করি। আমি হাতে সময় আছে, কেন দেখবো না? আমি এই লাইভে আসার আগে একটা রুগী দেখলাম। আমি যখন লকডাউন ছিল না তখনও কিন্তু 7 দিনই কাজ করছি। এখন অনেকে কিন্তু এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেছে যে আপনারা তো রেস্ট নিতে বলেন, 7 দিন কি কাজ করা উচিত কিনা, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী উচিত না। কিন্তু আমি আসলে আমার লাইফটাকে এমন ভাবে সেট করেছি, আমার যেটা রেস্ট দরকার, যেমন আমি সবসময় 7 থেকে 8 ঘন্টার ঘুমটা এনশিওর করি। আমি দেখলাম যে এখন আমার ঘুম পারফেক্ট, আমার কাজে কোনো প্রবলেম হয় না। ইনফ্যাক্ট আমি এখন যখন ইজি ডায়েট, আমার পার্সোনাল চেম্বার, সকাল বিকেল 2 বেলায় চেম্বার করতাম আমি লকডাউনের আগে। সকালে ইজি ডায়েটে বসতাম, বিকেলে কিন্তু জাপান বাংলাদেশ অথবা গুলশান চেম্বারে, আবার শুক্র শনি ঢাকার বাইরে। হ্যাঁ, বাট এই জায়গাটার মধ্যে যেমন আমি দুপুরের একটু রেস্ট এনশিওর করে রেখেছি, আর রাতের ঘুমটা আমি কখনোই রাতে মোবাইল চালানো বা কোনো কিছু এটা করি না। আমি 12টা 12:30টার মধ্যে মোবাইলটা লক করে দিয়ে আমি কিন্তু ঘুমাই। ভোরে উঠে আবারও 3 ঘন্টার একটা ঘুম দিই। তো আমি এইভাবে যখন লাইফটাকে আমি সেট করেছি, তখন দেখা গেল যে আমার এনার্জি লেভেলটা ঠিক থাকে, কোনো অসুবিধা হয় না। সহজ হয়ে আর গিয়েছে। বছরের একটা সময় আমি রাখি, বছরের একটা সময় রাখি যে ওই 10-15 দিন কাজ করবো না, ঠিক আছে, ওই 10-15 দিন করবো না, ওইটাতে বেড়াবো। ইভেন আমাদের যে ঈদ হয়, আমাদের ঈদের পরে একটা ছুটি থাকে, সেগুলোকেও কিন্তু আমরা কাজে লাগাই। তো আমার মনে হয় যেন বছরে আমরা যখন কর্পোরেট অফিসে কাজ করতাম, তখনও কিন্তু আমরা খুব বেশি দিন যে আর্ন লিভ পেতাম তা কিন্তু নয়, তাই না? 20-25টা আর্ন লিভ থাকতো, আমরা এটাকে কাজে লাগাতাম। এখনো কিন্তু তাই করছি, এন্টারপ্রেনার হয়ে পার্সোনাল চেম্বার মেনটেন করেও কিন্তু ওই কাজটাই করছি। ইয়ারলি ওটাকে এনজয় করে ফেলছি। ইয়ারলি মানে প্রতি উইকেন্ড, যেমন বাহিরে ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা উইকেন্ডটাকে এনজয় করে। তো যারা কর্পোরেট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, তাদের আসলে উইকেন্ডটা জরুরি। আর আমরা যারা আছি এন্টারপ্রেনার, যেহেতু এই আমাদের একটা প্রসঙ্গ সুবিধা এসেছে, আছে। আমি একটা কথা, হ্যাঁ, জি জি আপু বলেন। sure. আচ্ছা আপু আপনি বলেন। আমাদের কথা হলো যে আমরা যেহেতু এন্টারপ্রেনার, আমাদের একটা সুবিধা হলো যে আমি চাইলে আমার আজকে চেম্বার অফ করে দিতে পারি। আগে থেকে যদি আমি বলে দিই আজকে আমার চেম্বার অফ থাকবে, তো আই হ্যাভ টু টেক রেস্ট, আই হ্যাভ টু অফ মাই চেম্বার। এক্স্যাক্টলি, এটা হলো আমাদের সুবিধা যে আমাদের টাইম টেবিল অনুযায়ী আমরা আমাদের স্কেডিউলটা করতে পারছি। এটা আমাদের অনেক ইন্টারেস্টিং বিষয়, যেটা আমি আগে যখন জবে ছিলাম আমার মন চাইলে আমি অনেক কিছু কিন্তু করতে পারিনি। আমার 3 দিন ছুটি দরকার, আমি কিন্তু 2 দিন পেয়েছি। হ্যাঁ, রেসপন্সিবিলিটি এমন একটা বিষয় ছিল, অফিসের বিষয়, কখনো 8টার জায়গায় তো 9টায় অফিসে যাওয়া যাবে না। সো ওই পাংচুয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হতো, যেটা এন্টারপ্রেনার হওয়াতে আমার যদি আজকে একটা মিটিং এর কথা বলে, আমি চাইলেই বলতে পারি আমার মিটিং আধা ঘন্টা পিছিয়ে দেয়, তাই না? এই সুবিধা, অনেকগুলো সুবিধা এন্টারপ্রেনারশিপে আছে, কিন্তু অনেক বড় রিস্ক আছে থাকছে না। এক্স্যাক্টলি। আর এন্টারপ্রেনারশিপের মধ্যে অনেক রিস্ক ফ্যাক্টরও আছে, অনেক বুঝে তাকে চলতে হবে। একটা ডিসিশন মেক করা আসলে অনেক ডিফিকাল্ট এবং খুব সাহসী হতে হবে। প্রথম কথা হলো যে আমি বলেছি, ধরেই নিতে হবে আমার প্রজেক্টটা রান নাও করতে পারে, আমি লস প্রজেক্টে যেতে পারি। বাট আমার একটা জিনিস মনে হয় কি, যেই জিনিসটার পেছনে আমার লস হয়েছে তার পিছনে লেগে থেকে সেখান থেকে লাভটা বের করে নিয়ে আসতে হবে। এটা হলো আমার ডেডিকেশন, আর আমি তাই করি। আমি ওই কাজটা থেকে আপু লস নিয়ে আসলে আমার একটা কোশ্চেন রয়েছে, যেটা আমি হচ্ছে আমাদের অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে করবো আর কি আপনাকে। তার আগে আপু একটা কোশ্চেন করতে চাচ্ছি, যেটা আমাদের দর্শকদের কোশ্চেন ছিল, যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন উদ্যোক্তা সে খুবই ডেডিকেটেড বা হচ্ছে খুবই রেসপন্সিবল, বা দেখা যাচ্ছে যে সে সব দিক দিয়ে নিজেকে ডেডিকেট করতে সে প্রস্তুত, কিন্তু যে জায়গায় সমস্যাটা হচ্ছে খুবই আর্লি স্টেজে ডকুমেন্টস এর সমস্যাগুলো, যেমন হচ্ছে যেটা সে হয়তো ঝোঁকের বসে একটা কাজ শুরু করে দিয়েছে, তার ডেডিকেশন ফুল ছিল, কিন্তু সে ডকুমেন্টসে মনোযোগ দেয়নি, এবং একটা সময় তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যেটা একজন রিয়েল উদ্যোক্তা যে আসলে উদ্যোক্তা লাইফে নিজেকে এগোতে চাচ্ছে, তো সেক্ষেত্রে এই ডকুমেন্টস, কাগজপত্র বা ব্যাংক লোন, এই ক্ষেত্রে আপনার তাদের জন্য কি ইনস্ট্রাকশন থাকবে? কারণ এগুলো অবশ্যই একজন উদ্যোক্তার জন্য জানা খুবই জরুরি।
হ্যাঁ নারী obviously, অথবা তবে পুরুষ। এই যে আমরা যে একটু আগে বললাম যে ব্রেন স্টর্মিং করতে, মানে বারবার যেন একটা গ্রুপ ডিসকাশন তার হয় কাকে কাকে নিয়ে সেটা করবে। হ্যাঁ, অবভিয়াসলি যে কোনো উদ্যোক্তা একা উদ্যোক্তা হতে পারবে না, কখনোই পারবে না। তার সাথে একটা টিম ওয়ার্ক লাগবে, একটা টিম ওয়ার্ক। তো তার টিমের মেম্বার গুলো কে কেমন, তার মতের সাথে মিল আছে কিনা, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, টিম মেম্বার সিলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। তো এই টিম মেম্বার গুলোকে কাজ ভাগ করে দেওয়া। টিম মেম্বারদের মধ্যে হয় কি, কেউ হয়তো যে কাগজপত্র ডকুমেন্টেশনে কেউ খুব ভালো, কেউ হলো বিজনেস কিভাবে মার্কেটিং এ কেউ খুব ভালো, ফাইন্যান্সিয়ালি একজন ভালো। এবার এটাই কিন্তু একটা টিম বিল্ড আপ হয়। সো দ্যাট যে কোনো উদ্যোক্তা যেখান থেকে শুরু করুক না কেন, কোনোভাবেই ডকুমেন্টারি মানে সেট না হয়ে কাজে নামা উচিত হয় না, তার পরবর্তীতে তাকে কাজে পিছিয়ে নামা আসতে উচিত হবে। নয়। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা ডকুমেন্টস, কারণ গভর্নমেন্টের অনেক প্রসেস আছে, আমরা যদি ওই জিনিসগুলো না জেনে নেমে যাই, আলটিমেটলি কিন্তু আমার লস প্রজেক্ট হলো। আলটিমেটলি ওই ডকুমেন্টেশনের জন্য হয়তো আমি অনেক দূর যেতে পারতাম, সিম্পল একটা পেপারস এর জন্য তখন কিন্তু গিয়ে আমার থেমে অনেক যেতে দূর হচ্ছে। যাওয়া হবে না, থেমে যেতে হবে। তখন আবার তাকে একটু ব্যাকে আসতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। তো ফাইনাল করতে হবে তখন বেসিক্যালি স্পিডটা আপু আমি কমে আসলে কি কি যাচ্ছে। করতে চাই। হ্যাঁ, আমি কি কি করতে, একটা লিমিটেড কোম্পানি হলে কোম্পানির একটা টিম থাকবে যে আসলে এই কোম্পানি থেকে আমরা কি কি কাজ করব, ঠিক ওইভাবে তাদের লাইন আপ করতে হবে, ওইভাবে তাদেরকে ব্যাংকিংটা রেডি করতে হবে যে আমি আসলে কতদূর পর্যন্ত যাব, তাহলে আমার ব্যাংক লোনের আসলে কতদূর পর্যন্ত প্রয়োজন হবে। আসলে এই ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট, কারণ এন্ড অফ টাইমে আমি চিন্তা করলাম যে আমি 50 লক্ষ 1 কোটি টাকার কাজ করব, কিন্তু আমার ডকুমেন্টেশনে 10 লাখ টাকা দিয়ে দেওয়া, তাই না? তাহলে তো আমি পারবো না ওই কাজটা করতে। যার কারণে পেপার মেকিং খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। এবং এখানে খুব টেকনিক্যালি একটা লিমিটেড কোম্পানি যদি কেউ ফর্ম করতে চায়, সেখান থেকে সে চাইলে অনেকগুলো কাজ করতে পারে, অনেক বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করে অনেকগুলো সেক্টরে। যেমন আমাদের ইজি ডায়েট বিডি, এটা যে আমি শুধু ডায়েট নিয়ে কাজ করবো তা কিন্তু না, আমার ফিটনেস নিয়ে কাজ করতে পারি। আমি বেবি ফুড থেকে শুরু করে মাল্টিপল সেক্টর মেডিকেল রয়েছে। মাল্টিপল সেক্টর নিয়ে আমি কিন্তু কাজ করতে পারি। মেডিকেল সবকিছু কিন্তু আমি আমার এখান থেকে কাজ করতে পারবো। সো অন্য কোনো কোম্পানি যদি আমার সাথে টাই আপ করতে চায়, তারা কিন্তু চাইলে আমার সাথে এটা করতে পারবে। ইনফ্যাক্ট তোমাকে ইন্টারেস্টিং বিষয় বলি যে এই লকডাউনে এটা একটা ভালো জিনিস হয়েছে, যেমন আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, সবকিছু কিন্তু আমাদের মন্দ হয়নি, অনেক ভালো কিছু। যেমন তুমিও খুব ভালো করে চিন্তা করে দেখো, তুমি অনেক ভালো কিছু করেছো। আমি যেমন বলবো যে আমার সোশ্যাল নেটওয়ার্কিংটা অনেক বেড়েছে এই লকডাউনে। যেহেতু ফেসবুকে ছিলাম, আমি অনেক জায়গায় লাইভ করেছি, অনেকে আমাকে নক করেছে লাইভের কারণে, আবার বারবার সোশ্যাল অ্যাক্টিভিটি তো অনেক বেশি ইনভলভ থাকা যায়। ইন্টারভিউ নিয়েছে। হ্যাঁ, অনেক বেড়েছে। হ্যাঁ, অনেকে আমার ইন্টারভিউ নিয়েছে, আমি দেশের বাইরের কিছু টিভিতেও কিন্তু প্রোগ্রাম করেছি। হ্যাঁ, এখান থেকে হয়েছে কি, অন্যান্য দেশের বাইরের অনেক উদ্যোক্তা কিন্তু আমার সাথে কাজ করতে আগ্রহী। তো কেন আগ্রহী বলি, ওই যে একটু আগে বললাম যে সারা ওয়ার্ল্ডে এই কোভিড-19 এর সবচেয়ে যে জিনিসটা গুরুত্ব পেয়েছে সেটা কিন্তু নিউট্রিশন এন্ড ডায়েট। এক্স্যাক্টলি, কোনো মেডিকেশন কিন্তু নাই। ইমিউনিটিতে জোর হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড যে কোনো মেডিকেশন এখনো কোভিড-19 এর জন্য নাই, বা করোনা ভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন নাই। তো একটা জায়গায় ফোকাস, সেটা হলো নিউট্রিশন এন্ড ডায়েট। তো আমরা এই নিউট্রিশন এন্ড ডায়েটের মধ্যে কিন্তু আমরা বসে আছি। ইনফ্যাক্ট এখনো আমরা বাংলাদেশে হাতে গোনা কয়েকজনই কিন্তু এই সেক্টরটা নিয়ে কাজ করছি। তো মোস্ট অফ দেম আর তারা হলো আসলে হসপিটাল বেসই কাজ করতেছে। তো তাদের আসলে বাইরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা ছাড়া কোনো উপায় নাই। আর আমরা যারা আসলে বাইরে ফ্রিল্যান্সার, তো আমাদের স্কোপটা একটু বেশি আলহামদুলিল্লাহ এখানে। যার কারণে যেমন কেউ একটা প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করছে, নকিং নিয়ে, আপনার তো ইজি ডায়েট আছে, আমরা এইভাবে করতে চাচ্ছি। তারপর ক্যাম্পেইন প্রোগ্রাম, কিডস এন্ড মম, আমি একটা প্রোগ্রাম করি যেখানে মা ও শিশুদেরকে নিয়ে অনেক কাজ। সো দেয়ার হ্যাভ লটস অফ স্কোপ। আজকে যেমন আমি একটা কাজের অফার পেলাম, যেটা বাইরে কাজ করছি এটা নিয়ে। তো ওই অর্গানাইজেশনের মধ্যে আসলে এডুকেশন, নিউট্রিশন নিয়ে কাজ হয়, যেটা বাংলাদেশে এখনো ওই অর্গানাইজেশনটা আসে নাই, ওটা বাংলাদেশে একজন আনতে যাচ্ছে। তো উনি যোগাযোগ করলো যে আপা, আপনি তো নিউট্রিশন নিয়ে কাজ করেন, তাহলে আমি এই সেক্টরটা আপনাকে দিতে চাই। আমি নিব কিনা জানি না, বাট এই যে একটা অপরচুনিটি ক্রিয়েট। হ্যাঁ, এবং ওই অর্গানাইজেশন অনেক বড় অর্গানাইজেশন ইউরোপের। হ্যাঁ, আমি পরে নামটা বলবো, যেহেতু মাত্র আজকে কথা হয়েছে জন্য বলি না। অবভিয়াসলি আমার পোস্ট দেখলে পরবর্তীতে অনেকে জানবে। তো এটা যদি আমাদের বাংলাদেশে আসে, আই থিঙ্ক আমাদের নিউট্রিশনের প্রচুর স্টুডেন্টের অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে, অনেক। ঠিক আছে, কারণ হলো ওটা কমিউনিটি পর্যায়ের কাজ থাকবে, কমিউনিটি পর্যায়ের কাজ। বাংলাদেশে কিন্তু কমিউনিটি নিউট্রিশনিস্ট নাই, তুমি কিন্তু জানো। তো গভর্নমেন্ট কিন্তু কমিউনিটি নিউট্রিশনিস্ট এখন নিয়োগ হচ্ছে, এখন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এটা হচ্ছে। বাট বেসিক্যালি এটা তো স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ কমিউনিটি। হ্যাঁ, তো আমাদের তো আসলে অনেকগুলো থানা উপজেলা রয়েছে। তো ইভেন এই যে ধর একটা রোহিঙ্গা ক্যাম্পে,
এত হাজার হাজার, এখানে নিউট্রিশনিস্টের প্রয়োজন আছে অনেক, সেখানে আসলে কয়জন কাজ করছে? ইউনিসেফ থেকে করছে, তার ডব্লিউএইচও মানে থেকে করছে। করোনা পরবর্তীতে আমাদের নিউট্রিশন প্ল্যাটফর্ম বা এর বাইরেও যে নারীরা রয়েছেন যারা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ এক্স্যাক্টলি, বা বিশাল অপরচুনিটি রয়েছে, যা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। সেটা ইনফ্যাক্ট আমি প্রোডাক্ট বলি বেসও যে হতে পারে অথবা খাবার নিয়ে, হ্যাঁ হ্যাঁ জি জি। প্রোডাক্ট বেস, একটা খাবার বেস, যেমন তোমার কি মনে আছে কিনা আমাদের সর্বতলার প্রজেক্ট, মনে আছে? আপু সর্বতলা, ডেফিনেটলি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো, করোনার জন্য করোনা যেটা আমাদের পরবর্তী পেন্ডিং সময়ে রয়ে গেল। পেন্ডিং রয়ে গেছে। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। এবং স্ট্রিট ফুড দিয়ে, আমরা নিউট্রিশন সেক্টর থেকে স্ট্রিট ফুড দিয়ে যদি আমরা কাজ করি, এটা একটা বিশাল কাজ হবে। আমরা যদি শুধু বিভাগীয় জেলায় কাজ করি, অন্য জেলা আমি বাদ দিলাম, ঢাকা, চিটং, কুমিল্লা, সিলেট, বগুড়া, এইসব বিভাগীয় জেলাগুলোতে যদি আমরা দিই, এটাই তো বিশাল। এখানে তো লোকের তখন অভাব হবে না যদি এটাকে আমরা জনপ্রিয় করতে পারি। তো এখন বললেই তো আপু আসলে শুধু জনপ্রিয় হবে শুধু না। এটাও না, এই মুহূর্তে এই করোনাকালীন পরিস্থিতিতে যেখানে মানুষ সব থেকে বেশি জোর দিচ্ছে সেটা কিন্তু হাইজিন। আর সর্বতলা প্রজেক্ট, যেটা আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি, যে ইজি ডায়েট বিডি এবং নিউট্রিপ্রেনার বিডি এবং সেফ ওয়াটার রিসার্চ ইনস্টিটিউটে যৌথভাবে একটা পরিকল্পনা করেছিল, যেটা এখন পর্যন্ত হয়তো বাস্তবায়ন হয়নি একটা পরিস্থিতির কারণে, কিন্তু সেটাও কিন্তু সে স্যানিটাইজিং এ জোর দিচ্ছে, যে বাচ্চারা যে খাবারটা রাস্তায় খাচ্ছে সেটা কিন্তু আমরা তাদেরকে অনেক নিউট্রিশিয়াসলি তাদের সামনে পরিবেশন করতে পারি, এবং সেটা আমরা যারা প্রতিদিন কাজ করছি তারা খুব ইজিলি করতে পারছি। তো ইনশাআল্লাহ দর্শকদের সামনে এই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি একটা যেমন বলি আন্না, যে আমরা বিভিন্ন স্কুল কলেজের সামনে যখন আমরা যাই, ইউনিভার্সিটির সামনে যাই, দেখবা যে আচার বিক্রি করে, তাই না? আচার সবাই খুব পছন্দ করে, ঝালমুড়ি সবাই খুব পছন্দ করে। গরমের দিনে আমরা ডাবের পানি খেতে চাই, হ্যাঁ, ডাবের শ্বাসটা খেতে চাই, লেবুর শরবতটা খুব পছন্দ করে। লেবু ছাড়া যেমন লেমনেড, একটা লেমনেড, সিম্পল একটা লেমনেড আমরা যদি কোনো রেস্টুরেন্টে খাই, সেটা মিনিমাম 100, 250-300 করেও আমি লেমনেড খেয়েছি, হ্যাঁ। তো জাস্ট একটু যদি থিঙ্ক করি, এই লেমনেডে আসলে আমার কি খরচ হচ্ছে, হ্যাঁ। আমি যদি এই লেমনেডটা রাস্তার পাশে আমি 25 টাকায় সেল করি, এনাফ কিন্তু, এবং সেটাকে আমরা হাইজিন মেনটেন করে। তো আমাদের যারা তরুণ উদ্যোক্তার কথা আমরা যারা বলছি, আমি সবসময় মনে করি যে অল্প পুঁজি দিয়ে বিজনেস যেটা করা হয় সেটা লাভ বেশি হয়। ধরেই যদি আমি চিন্তা করি আমি 30 টাকার প্রজেক্ট রান করাবো, 1 কোটি টাকা ইনভেস্ট করে সেখান থেকে যদি মাসে 1 লাখ টাকা হয়, এটা আসলে আমার কাছে কিছু না। তো আমি মনে করি যে 5000 টাকা যদি আমি ইনভেস্ট করে প্রতিদিন 5000 টাকা থেকে 3 জন মানুষ 100 করে 300 টাকা করে পাই, আমার মনে হয় এটা অনেক বেটার। এখান থেকে, কারণ আমি একজনকে 5000 টাকা পুঁজি দিয়ে বললাম যে তুমি ঝালমুড়ি তৈরি করবা, এইভাবেই করবা, হাইজিন মেনটেন করবা, এটা নিউট্রিশিয়াস হবে, এত টাকা রাখবা, দিন শেষে তুমি আমাকে 100 দিবা, তুমি 100 নিবা। মানে তার পুঁজি ঠিক রেখে সে যদি 3 জন মানুষকে 100 টাকা করে প্রোভাইড করে, মাস শেষে দেখো আমরা আসলে উদ্যোক্তাদের বুঝতে হবে যে মানুষের বেসিক নিডটা কি। আপু উদ্যোক্তাদের আসলে আমি যেটা মনে করি, আপনি আমার শিক্ষক, আপনি ভালো বুঝবেন, তারপর আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা মনে করি যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে চাচ্ছে, তাদের বুঝতে হবে মানুষের বেসিক নিডটা কি, এবং সেটা কিন্তু সেই ছোট ছোট কাজগুলো বা ছোট ছোট নিড গুলো থেকেই হয়, এবং এখান থেকে কিন্তু একটা বড় চেন সৃষ্টি করা, অনেক ভালো কাজ করা পসিবল, যেটা তো আপনি অনেক ভালো জানেন। না, ইভেন আমি তোমাকে বলি, যেমন আমরা সবসময় চিন্তা করছি, যেমন ইজি ডায়েটটা কি, ইজি ডায়েটটা কিন্তু একটা স্লো বিজনেস, হ্যাঁ। ইজি ডায়েটে আমি যেটা করেছি সেটা হলো এমপ্লয়ীদের স্যালারি ঠিক রাখা, অফিসটাকে মেইনটেনেন্স ঠিক রাখা, এতটুকু করেছি। ইজি ডায়েট থেকে কিন্তু এখনো বলবো না যে আমি নবমাংস বের করে আনছি, এটা আমরা করিনি, এটা আমরা পারিনি। কেন? আমাদের এটা একটু হাই ডিমান্ড প্রোডাক্ট, কারণ হলো এটা পেশেন্টের বাসায় খাবারটাকে যায়, পার মান্থ একটা পেশেন্ট 35 থেকে 40,000 টাকা স্পেন্ড করে এই খাবারটাকে নেয়। তার মানে কি, এটা একটা ওই কোয়ালিটির প্রোডাক্ট, এবং এটা কিন্তু সবাই ক্যাপাবল না। বাংলাদেশে 4 থেকে 5 কোটি মানুষ ক্যাপাবল এই ধরনের জিনিস নেওয়াতে, বাট সবাই আগ্রহী হবে না, কারণ আমরা এই সেক্টরটাতে এখনো ডেভেলপ হয়ে নাই, যে না 35,000 টাকা খরচ করে মাসে খাবার, ডায়েট খাবার নিবে, এটা আমি বাসায় বানাতে পারি, আমার সেই পদ্ধতি, যে কথাগুলো আমরা কিন্তু শুনি, হ্যাঁ, কিন্তু দামটা আমরা কমাতে পারতাম। কখন কমাতে পারবো? যখন দেখবো যে আমার হিউজ পরিমাণ কাস্টমার, আমার 40-50-100 জন ইয়েতে আছে, এবং মানুষ এটাকে খুব পজিটিভলি নিচ্ছে। আসলে তো, কারণ আমরা খুব সুন্দর করে কিন্তু সেহরিও আমরা রেস্টুরেন্টে থেকে চলে যাই, তাই না? আমরা রাতের খাবার রেস্টুরেন্টে খাই। বাংলাদেশে এখন অনেক বেশি সবার প্র্যাকটিস হয়ে গেছে যে বাহিরের খাবার একটা প্রচলন, ফ্যামিলি নিয়ে বাহিরের ডিনার করে ফেলা, লাঞ্চ করা খুবই একদম কমন। কোভিড এর আগ পর্যন্ত আমরা এই সিনারি দেখেছি, লর্ডস অফ রেস্টুরেন্ট আর ক্রিয়েটিং, হ্যাঁ। তো আসলে কয়টা রেস্টুরেন্টে হাইজিন মেনটেন হয়, নিউট্রিশনটা মেনটেন হয়, যার কারণে তো আমাদের এত ডিজিজ হলো, তাই না? আমাদের যে অল্প বয়সে আমাদের বাচ্চাদের এখন কিডনি ডিজিজ, লিভার, ফ্যাটি লিভার,
বা তাদের যে ডিপ্রেশন তৈরি হওয়া, সেখান থেকে অনেক মানসিক রোগ তৈরি হচ্ছে, শারীরিক এবং মানসিক দুটো জায়গায় অল্প বয়স থেকে শুরু হচ্ছে। টিনেজারদের কত ডিপ্রেশন, এটার সাথে যে করোনার ক্ষেত্রেও কিন্তু সেম। হ্যাঁ এটাও কেন আমাদেরকে ইফেক্ট বেশি করছে, কারণ আমাদের ইমিউনিটিটা উইক, আমরা সেটা নিতে পারছি না, যার কারণে কিন্তু বেশি এটা একটা আক্রান্ত হচ্ছি, ইন্টারেস্টিং সেই আবার বিষয় তোমাকে ফুটে বলি। যাচ্ছে। এক্স্যাক্টলি, দেখো আন্না, এই করোনাতে আমাদের ইমিউনিটি নিয়ে যে এত কথা বলা হচ্ছে, তোমাকে একটা পরিসংখ্যান তুমি যদি দেখো, এই পর্যন্ত কি তুমি বস্তিতে বা স্ল্যাম এরিয়াতে কেউ মারা গেছে এরকম শুনেছো? ধরো করোনার যে বিষয়টা আমরা দেখছি সারা ওয়ার্ল্ডে একই দিনে 5,000, 6,000, 8,000 লোক মারা গেছে। ইতালির পরিসংখ্যান যদি দেখি, আমেরিকার পরিসংখ্যান যদি দেখি, পার ডে মৃত্যুর সংখ্যা, সেখানে বাংলাদেশে যেটা শো করছে সেটা আমার কাছে খুবই কম। হয়তো এর চেয়ে বেশি হচ্ছে, এটা সব দেশে গভর্নমেন্টের রুল আছে, সবকিছু হয়তো শো করা যাবে না, ফাইন। কিন্তু আমাদের কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে। ধরো এই ইমিউনিটি নিয়ে স্লাম এরিয়াতে বা গ্রামে গঞ্জে যদি আমি তোমার ইমিউনিটির কথা বলি বা এই করোনা ভাইরাসের কথা বলি, সেখানে তো এতদিন মরে শুধু লাশের বোঝাই থাকার কথা, তাই না? তেজগাঁ রেলগেটের কথা যদি বলি, খিলগা বস্তির কথা যদি বলি, এই বস্তিগুলোতে তো প্রতিদিন মিনিমাম 15, 20, 30টা লাশ পড়ে থাকার কথা, কারণ তাদের ইমিউনিটি লেভেল কোথা থেকে আসবে? তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি যে তাদের ইমিউনিটিটা আসলে কেন ভালো, তুমি কি বলতে পারবা? মানে আমি আমার সেন্স থেকে বলবো, তোমাকে জিজ্ঞেস করছি, তারা ওইখানে কেন করোনা ভাইরাসটা নাই, সেখানে কেন মৃত্যুর হার আমরা পাচ্ছি না? কারণ আপু তারা হচ্ছে বাইরের যে জাঙ্ক ফুড, যেটা হচ্ছে নর্মালি আমরা খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু সেই ব্যাড ফুড গুলোতে ইফেক্টেড না, বা তারা কিন্তু সেই হ্যাবিটটা কিন্তু তাদের মধ্যে নেই। তারা দিনে যে যে করছে তা কিন্তু সেই তরি তরকারি সবজি এগুলো দিয়ে কিন্তু তার দিনটাকে সার্ভাইভ করছে। হতে পারে যে এটা একটা রিজন তারা ওইভাবে ইফেক্ট করছে না, কারণ সেই ব্যাড হ্যাবিটটা তাদের নেই। মানে বেসিক্যালি তারা যে এরিয়াতে থাকে সেটা হতে পারে নোংরা, কিন্তু তারা মোস্ট অফ দা টাইম সানলাইটে কাটায়। ঠিক আছে, সানলাইট একদম ফ্রেশ বাতাসটা তারা খেতে পাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না। আর আমরা হলাম যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকার কারণে আমাদের বাচ্চারা বা অন্য সবার বাচ্চারা প্রতিদিনই অলমোস্ট আমাদের বাহিরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট, প্রচুর পরিমাণে সুগার থাকে, লটস অফ সল্টি খাবার থাকে, যে প্রত্যেকটা আমাদের বডিতে আসলে ব্যাড ইফেক্ট তৈরি করে, ইমিউন সিস্টেমটাকে ব্রেকডাউন করে দেয়, এবং আমাদের প্রচুর পারিবারিক স্ট্রেস থাকে। তো ওই এরিয়ার মানুষগুলো আসলে স্ট্রেস নেয় না, ওরা দিন আর ওদের দিন এরকমই জানে যে আজকে একবেলা খাবো, ওরা একবেলাতেই হ্যাপি, উই আর নট হ্যাপি। ঠিক আছে, আমাদের হ্যাপিনেস এই জায়গাটাতে কম। দ্যাটস ওয়াই তারা কিন্তু আমাদের মতো অনেক বেশি মাংসাশী না, তারা প্রোটিন ইনটেকটা হয়তো মানে সবজি থেকেই প্রোটিনের চাহিদা নিচ্ছে, মাঝে মাঝে পারলে একটু ডাল খাচ্ছে। তাদেরকে রান্নার তেলটা তারা হয়তো 1 কেজি তেল দিয়েই পুরো মাসটা বা 2 মাস চালায়, অল্প অল্প তেল তারা ইউজ করে, সো দ্যাট তাদের অবশ্যই বডির স্ট্রাকচারটা আমাদের চেয়ে 1000 টাইম বেটার হয়ে যায়। যার কারণে কিন্তু তারা রোদ বৃষ্টি ঝড়ে অনেকক্ষণ ভিজার পরও তাদের জ্বর আসে না। আমি তুমি তো রোদে গেলে একটু বৃষ্টি পড়লেই আমাদের মাথা ধরে যাচ্ছে, আমাদের জ্বর চলে আসছে, কারণ হলো আমাদের বডি ওটার সাথে ইউজড না। এই কারণে কিন্তু ওদের ইমিউনো সিস্টেমটা আমাদের চেয়ে বেসিক্যালি ভালো, যার কারণে গ্রামে কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা নাই। ইভেন কোনো বস্তিতে এই সংখ্যাটা আমরা পাইনি, যে তারা বস্তিতে একদম লোক মরে পড়ে আছে। অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে এই চিত্রটা চলে আসার কথা ছিল, যেটা আমরা এখন কারেন্টলি যেসব স্ট্যাটাস গুলো আমরা পাচ্ছি, সব অন্য কোয়ালিটির মানুষগুলো কিন্তু মারা যাচ্ছে। একটা হলো নন কমিউনিকেবল ডিজিজে যারা আক্রান্ত, অতিরিক্ত মরবিড ওবেসিটিতে যারা আক্রান্ত আছে, এরাই কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ, সো এদেরই কিন্তু মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইজিডেট বিশাল ভূমিকা রাখছিল, যেটা আপনি অনেক আগে থেকে রাখছিলেন, এই মহামারী আগে থেকে আপনি সেটা এনশিওর করছিলেন যেন মানুষের কাছে এই গুড ফুডটা প্রোভাইড করা যায়। এক্স্যাক্টলি, বা মানুষের একটা অভ্যাসটা তৈরি করা একটা বিষয় ছিল, যে 1 মাসের হয়তো প্র্যাকটিস, তারপরে সে তার বাসায় কিন্তু সেভাবেই তৈরি করে নিচ্ছে। এবং ইন্টারেস্টিং বিষয় তোমাকে বলি, এই লকডাউনও কিন্তু আমি এমন কিছু মানুষের ফোন পেয়েছি, যেমন তুমি হয়তো জানতা যে আমাদের যে দুদকের যে চেয়ারম্যান, উনি আমাদের পেশেন্ট ছিলেন, উনি কিন্তু এই লকডাউনে আমাকে আমরা কি সার্ভিসটা চালু রেখেছি কিনা। আমি বললাম যে না, সার্ভিসটা তো অনেকগুলো কারণে বন্ধ রাখতে হয়েছে, এক হলো লকডাউন, এমপ্লয়ীদেরকে কোথায় থাকতে দিব, আবার হুন্ডা চালিয়ে যাবে, হাইজিন, অনেকগুলো বিষয় আছে সেখানে। উনি কিন্তু বলেছে যে এই সময় তোমার এই সার্ভিসটা আসলে খুব জরুরি ছিল, উনি আমাকে বলেছিল যে এই সময় খুব জরুরি ছিল, বাট আসলে আমরা তো আসলে অত বড় উদ্যোক্তা হইনি বা ওই সার্ভিস প্রোভাইড করতে পারিনি, আমার তো 3-4টা গাড়ি ছিল না, যার কারণে এটাকে আসলে অর্গানাইজ করা যায় নাই। তো হোপফুলি
এখন অনেকে মানুষের কাছে অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি বা অনেকে চাচ্ছে যে এটা একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে। ইনফ্যাক্ট আমরা যে এতদিন পর্যন্ত যে খাবারটাকে 40,000 টাকায় সেল করেছি, এখন আমরা এমনও করতে পারি যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের যারা অফিস করতে যায়, যারা মানে ছোটখাটো অফিস মেইনটেইন করে, বাসা থেকে খাবারটা নিয়ে যেতে পারছে না, আমরা কিন্তু চাইলে খুবই কম প্রফিটে তাদের খাবারটাকে খুব স্বাস্থ্যসম্মত খাবার প্রোভাইড করতে পারি। ইনফ্যাক্ট আমি এখন সেটা এখানে নিয়ে তরুণ কাজ উদ্যোক্তার করছি। একটা ভূমিকা রয়েছে আপু। ইজিডেট Obviously, বিডি তো কাজ করেই যাচ্ছে, ইজিডেট বিডি এবং দেখা যাচ্ছে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা এই যে গ্যাপটা রয়েছে মানুষের খাবারের চাহিদা বা তাদের যে পুষ্টির চাহিদা, তাদের যে এই যে একটা ফুড সিকিউরিটির দরকার, এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের যারা ফুড নিয়ে কাজ করছে বা স্বপ্ন দেখছে যে কিছু একটা করার, যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু মানুষ এখানে আপু অ্যাড হতে পারছে। আপু আপনার কাছে আমার একটা হ্যাঁ। প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানকে আহ, মায়ের মতো দেখছেন বা আপনি আজীবন সেটা দেখে যাবেন, বা আমরা যারা উদ্যোক্তা আছি তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্যই কিন্তু তাদের উদ্যোগটি একটা বাচ্চার সমান, লাইক এ বেবি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আহ, সে যে উদ্যোগটা করে নিয়েছিল হাতে সেটা হয়তো প্রফিটেবল না। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সিটটাও ইম্পর্টেন্ট, যে না এই মুহূর্তে আমাকে সেখানে থামতে হবে, কিন্তু ওই যে মায়ের মতো ভালোবাসা, এটার জন্য কিন্তু অনেকেই থামতে চায় না। তো Exactly. এই যে ভাবনাটা, এটা কতটুকু ঠিক, বা এই সিচুয়েশনে একজন উদ্যোক্তার কি কি করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ, যেমন এখন যে সিচুয়েশন, আমাদের প্রচুর উদ্যোক্তারাই কিন্তু বসে গেছে, অনেকে বসে গেছে। এখন তুমি ইজিডাইটের কথা বলছো, আমারও কিন্তু লাস্ট 3 মান্থস ইজিডাইটের কোনো বিজনেস কিন্তু নাই, কিন্তু আমাকে কিন্তু এমপ্লয়ি চালাতে হচ্ছে, অফিস চালিয়ে দিতে হচ্ছে, এনিহাউ এটাকে ব্যাকআপ দিচ্ছে। So, আমার একটা ফেইথ হলো, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম এবং আমি জানি আমি একটা জিনিস সবসময় ফেইথ করি যে মৌলিক চাহিদার বিজনেসে কোনো লস নাই, এটা আমি সবসময়, আমার এটা ফেইথ। হ্যাঁ, ইভেন আমি মৌলিক চাহিদা এটা ফুড নিয়ে করেছি এবং আমি ড্রেস নিয়েও কাজ করেছি, আমার কিন্তু ড্রেসের বিজনেস আমি কখনো লস করিনি। হ্যাঁ, আমার ডিজাইনিং নিয়ে আমি যত কাজ করেছি আমি কখনোই লস করিনি, আলহামদুলিল্লাহ। এখনো আমার স্টিল নাও এই ফেথ, আমি এখন যে লসটাকে টানছি এটা আমার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ আমি অলরেডি অনেকগুলো জায়গা থেকে এমন হতে পারে আমি এখন ফাইন্যান্সিয়ালি ধরো সলভেন্ট না, আই হ্যাভ নো মানি ইন দিস টাইম, বাট একটা কোম্পানি আমার আছে, সো লটস অফ পিপল তাদের কাছে কিন্তু টাকা আছে, তা নতুন করে এখন অনেকে কিন্তু আবার বিজনেস করতে যাচ্ছে, বিজনেস প্যাটার্নটাকে চেঞ্জ করছে। যেমন যে আগে বড় একটা শোরুম দিয়েছে ড্রেসের, সে কিন্তু এখন চিন্তা করবে যে এই ড্রেস আসলে কেনার মানুষ এখন কই নাই, আমরা এখন অনেক কিছু কিন্তু কমিয়ে দিয়েছি, এই যে 3 মাস অনেক কিছু কিন্তু কিনি নাই, একেবারে প্রয়োজনের বাইরে আমরা কোনো কিছু কিনি নাই। কিন্তু যদি সিচুয়েশনটা এমন না হতো তাহলে কি অপ্রয়োজনীয় অনেক কিছু কিনতাম, ইনকাম থাকতো কিনতাম, ইনকাম যত লো হয়ে যাচ্ছে আমাদের কিন্তু চাহিদাও কমে যাচ্ছে। সো এন্ড অফ দ্য টাইমে নেক্সট মান্থ থেকে দেখা যাবে যে অলরেডি অনেক ধরনের ফোন আছে, আপা একটা চাকরির ব্যবস্থা করেন, আমাকেই অনেকে ফোন দেয়, ভাবছে আমি হয়তো অনেক কিছু বেসিক্যালি ওরকম না, আবার ছোটখাটো একটা জব গুলো দেওয়ার জন্য বলে। তারপরে হলো যাদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু এখন অনলাইনে শুরু করেছে, ঠিক আছে, দোকান বন্ধ অনলাইনে তারা দিচ্ছে। মানে আপু আমাদের জব প্যাটার্নটা অবশ্যই চেঞ্জ করতে হবে, বা আমাদের কাজের প্যাটার্ন, বিজনেস প্রচুর হবে অনলাইন বিজনেস, এবং এটাই জনপ্রিয় বিজনেস হবে, যেহেতু সেখানে অফিস ভাড়া লাগবে না, সবকিছু লাগবে না। ইনফ্যাক্ট ঢাকা শহরে বা সিটিগুলোতে কিন্তু অনেক বাসা খালি হয়ে যাচ্ছে, মানুষ গ্রামে চলে যাচ্ছে, কৃষিতে মন দিবে মানুষ, কৃষি এবং খামার কিন্তু এখন অনেক জনপ্রিয় হবে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই কৃষি খামার কিন্তু আমাদের সাথে রিলেটেড। ইভেন আমার কিন্তু ইজিডাইট থেকে রিয়েলি বলি যে আমার খুব ইচ্ছা ছিল যে বিষয়টা এরকম হবে যে আমাদের কেউ থাকবে খামারের সাথে রিলেটেড, কেউ কৃষির সাথে, সেখান থেকে সবজি আসবে, চাল আসবে, ডাল আসবে, মুরগি আসবে, মাছ আসবে, হ্যাঁ একটা চেইন হবে, একটা চেইন হবে। হ্যাঁ, এবং ইনশাল্লাহ এটাই হবে, কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস যে ইন ফিউচারে এটাই হবে। আমি এখন অনেকের থেকে তাই খাচ্ছি, কেউ মাছের বিজনেসে ইনভলভ হবে, কেউ লোক মানে গ্রামে ফিরে যাচ্ছে, তারা হলো বিভিন্ন ধরনের সবজি চাষ করবে, আমরা সেখান থেকেই ফ্রেশ এবং ন্যাচারালটাকে পাবো, যেটা এতদিন আমরা অর্গানিক বলে বারবার বলছি, যে ফ্রেশ এবং ন্যাচারাল ফুডের বেনিফিটস কত আমাদের বডিতে, এটা আসলে এই কোভিড-19 লস অফ পিপল কিন্তু বুঝে গেছে যে ফুড কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো শুধু খেলেই হবে না, উই হ্যাভ টু টেক নিউট্রিশন। তো আমাদের জন্য অপরচুনিটি আছে, কিন্তু যে কোম্পানি বন্ধ হয়ে যাবে বা এটাকে আমার একটা মাদার, আমার অ্যাজ লাইক মাই চাইল্ড, ইজিডাইট অ্যাজ লাইক মাই চাইল্ড, এখন আমি যদি হোপলেস হয়ে বন্ধ করে দিতেই পারি, বাট আমি একটু কষ্ট করছি, তো আমি এতটুকু জানি যে সৃষ্টিকর্তা কষ্টের ফলটা দিয়ে দেবে, একদম দিবে, যদি আমি অনেস্ট থাকি এবং আমি যদি আসলেই চাই
আমি যদি চাওয়ার মতো করে চাই, আমাকে সৃষ্টিকর্তা দিবেন। এই জন্য আমি বন্ধ করার পক্ষপাতী না। আমি চাই যে বিকল্প কোনো চিন্তা করার জন্য, বা আমি আগে একরকম চিন্তা করতাম, বা আমার খরচ ছিল 5 লক্ষ টাকা, খরচটাকে কমিয়ে আমি 1 লক্ষ টাকায় আনি। ইভেন একটা কোম্পানিতে যিনি কোম্পানিটাকে শুরু করেছেন তিনি কিন্তু সব না, আমি মনে করি তার এমপ্লয়িরা হলো সব। আমার এমপ্লয়ীদের সাথে বসবো, তাদের বুদ্ধিগুলো নেবো, যেটা আমি সবসময় করি। আমি ওদের বুদ্ধিগুলো নেই, আমি ফোন কল দিই, আচ্ছা কি করা যায়। আমি একা একা কোনো ডিসিশন মেক করি না। আমি তাদের বুদ্ধি আপু নিয়েছি। আপনি এটা আমি নিজে হচ্ছে এটা প্রমাণ যে আপনি আমাদের যে কোনো আইডিয়াকে অলওয়েজ প্রায়োরিটি দিয়েছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগটাও কিন্তু আপনি করে দিয়েছেন। ওকে, লেটস ডু ইট। সো আপনি অবশ্যই আমাদের দর্শকদেরকে আমার একই এটা দেখতে পরামর্শ। ইচ্ছে করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার এটা দেখতে ইচ্ছে করে, আচ্ছা কি হয়, ওর বুদ্ধিটা আমি নেই। আমি কখনো এটা মনে করি না যে আমি সাফিসিয়েন্ট, আমার তোমার চেয়ে আমার বয়স হয়েছে দেখে আমার বুদ্ধি বেশি, আমি জানি বেশি। কিন্তু আমি সব থেকে বেশি প্রাধান্য দেই, যেমন এখন তুমি যেটা লেখাপড়া করছো, হ্যাঁ আমি যে কোনো কিছু পারবো না তোমাকে নক করবো, কারণ তুমি লেটেস্টটা জানো, আমি কিন্তু লেটেস্টটা জানি না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা জুনিয়রকে কিন্তু নক দিয়ে আছে এই জিনিসটা কিন্তু ঠিক আছে কিনা, এবং আমি জুনিয়রদের ভিডিও গুলা লাইভ গুলা কিন্তু আমি দেখি যে নতুন ওখান থেকে কি নেওয়া যায়। হ্যাঁ, সেই এই যে বিজনেসটা নিয়ে তুমি আজকে কথা বলছো, আমিও কিন্তু প্রতিদিনই আমার এই সেক্টরটাকে কি করা যায়। আজকে সন্ধ্যাও একটা মিটিং করেছি, আজকে রাতেও একটা মিটিং আছে, গতকাল তো আমি একটা বড় মিটিং করেছি অ্যাবাউট ইজি লাইফ, যে আমরা এটা কিভাবে সাজাবো। সো উই হ্যাভ এ ভেরি বিগ প্ল্যান। আমরা যদি ইনশাল্লাহ করতে পারি, ওই যে বললাম যে ফাইন্যান্সিয়াল ম্যাটারটাই সব সময় না, তোমার ইচ্ছাটা অনেক বড় বিষয়। তোমার যদি ইচ্ছা থাকে, ফাইন্যান্স অনেক দিক থেকে আসবে। হ্যাঁ, তুমি যদি এটাকে ধরে রাখো, তোমার যদি ব্র্যান্ড ভ্যালু থাকে, তাহলে কিন্তু তোমার সাথে অনেকে ইনভলভ হবে। তোমার যদি অনেস্টি থাকে, অনেকে কিন্তু ইনভলভ হবে। তোমার টাকা নাই, কিন্তু তুমি বুদ্ধিটা খরচ করো। তুমি একজন যার কাছে ভালো একটা অ্যামাউন্ট আছে, তাকে বুদ্ধিটা দাও, আমার মনে এরকম হয়। তুমি পুরো গাইডলাইন প্রথম থেকে, ফেলিওর হবে না তা আমি বলবো না, কিন্তু তুমি যদি ওই যে বললাম প্রথম থেকে ব্রেনস্টর্মিং করো, আমরা এখান থেকে এখানে এত টাকা, 1 টাকা প্রফিট হবে, এভাবে আমরা নিব, হয়ে যায়। 1 টাকার জায়গায় 80 পয়সা হলো তোমার হবে ইনশাআল্লাহ। ওকে আপু, আসলে আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে চলে আসছি। তারপর আমার আপুর কাছে দুইটা জাস্ট কোশ্চেন রয়েছে। যেমন হচ্ছে আপু, আমরা মেয়েরা, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারীরা স্পেশালি এই উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কিভাবে এস্টাবলিশ করবে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নারীরা মেয়েদের বা পুরুষের সমান যোগ্যতা সম্পন্ন হলেও কিন্তু সমাজ তাদেরকে ভিন্ন চোখে দেখছে, যেটা আমরা ডিনাই করতে পারবো না। তো সেক্ষেত্রে যারা মেয়েরা যারা চেষ্টা করছে বা এখনই স্বপ্ন দেখছে তারা নিজেদেরকে উদ্যোক্তা বানাবে, সেক্ষেত্রে লকডাউন সময়টুকুতে কিন্তু তারা আরো বেশি ডিপ্রেস। তো এই সময় তাদের করণীয় কি, আপনি যদি তাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু বলতেন, যারা যে দর্শকরা আজকে আমাদের অনুষ্ঠানগুলো দেখছে, যে তারা কিভাবে তাদের নিজেদেরকে প্রস্তুত আসলে রাখবে। এখানে হ্যাঁ, উদ্যোক্তার মধ্যে তো অনেকগুলো আসলে বয়সও একটা ফ্যাক্টর আছে। কেউ স্টুডেন্ট আছে, কেউ এখানে গৃহিণী আছে, কেউ হয়তো আগে জব করতো, এখন জবটা নাই। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় যে প্রতিটা মানুষকে আল্লাহ পাক কিছু না কিছু গুণ দিয়ে দেয়, একটা স্পেশালিটি তার ডেফিনেটলি আছে। সে তার ওই স্পেশালিটি ইউজ করবে। আমার কথা যদি তোমাকে বলি, যেমন আমি যখন স্কয়ারে জব করতাম, হ্যাঁ, তা আমি অনেক আগে থেকে, আমি যখন এইচএসসি তে ছিলাম তখন থেকে কিন্তু ড্রেসের প্রতি আমার একটা ঝোঁক ছিল, ড্রেস তৈরি করার জন্য। হ্যাঁ, আমার একটা বান্ধবী কিন্তু আমাকে বলতো যে তুই এত সুন্দর ড্রেস দিয়ে করিস, আমি মার্কেট থেকে আর কিনবো না। ও সবসময় আমাকে দিয়ে ড্রেস করাতো, এবং আমি কোনোদিন বলিনি যে আমাকে তুমি এই টাকা দিবা। ও আমাকে জিজ্ঞেস করতো তোর পুরো ড্রেসের কস্টিং কত, আর আমি ওকে কস্টিং হিসাব করে দিতাম। অলওয়েজ সেই কস্টিং এর উপর আমাকে 1 টাকা বাড়তি দিয়ে দিত। এটাই, কোনোদিন আমি চেয়ে নিই নাই। হ্যাঁ, এবং আমি জানি আমি কখনোই এরকম করতে করতে আমি কিন্তু অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, আমেরিকাতে, এসব দেশে কিন্তু আমার ড্রেস দিয়েছে। একজন হয়তো আমার কাস্টমার হয়েছে, সে আবার সেখানে নিয়ে গেছে। আমি কিন্তু লাস্ট 2-3 বছর আমি করতে পারছি না, কিন্তু তার আগে আমি অনেক হিউজ বিজনেস করছি অ্যাবাউট ড্রেস। তো এই যে আমি কিন্তু এটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, আমি কোনো ফ্যাশন ডিজাইনিং এ পড়িও নাই, কিছুই করি নাই, কিন্তু এটা নিয়ে ভাবতাম। এখন অনেকে আমাকে আগে প্রশ্ন করতো, আপা আপনি চাকরি করেন, আমার স্কয়ারের কলিগরা বলতেই তুই কিভাবে পারিস। আমি কিন্তু জব করতেছি, আমার কোনোদিন, আমি স্কয়ারে এমন এমপ্লয়ি ছিলাম সবচেয়ে কম ছুটি নেওয়া এমপ্লয়ি, কিন্তু আমার প্রচুর আর্ন লিভ, সিক লিভ, আমি কখনো সিক লিভ নিইনি। আমি যখন স্কয়ার থেকে বের হয়ে আসি, আমি 60 আর্ন লিভের টাকা পাচ্ছিলাম, এটা থেকে রেকর্ড ছিল। ইভেন আমি বের হয়ে আসার আগে মনে হয় 1 বছর না 2 বছর করে সিক লিভ নেই। ঠিক আছে, তো আমার স্কয়ারের এই জায়গাগুলোতে আমার অনেক রিকগনাইজেশন আছে, আমার এইচআর সবসময় আমাকে বলছে আলহামদুলিল্লাহ। আমি ওই ফাঁকি কিন্তু এই ড্রেসের কাজ করছি, আমার এমপ্লয় স্কয়ারের কলিগরা কিন্তু আমার ড্রেসের কাজ করছে। আমার যে কলিগ নুজাত মঞ্জু, তুমি চেনো, তপতি সাহা, নুসরাত,
এরা প্রত্যেকেই আমার ডিজাইন করা নুজাত ড্রেস, এবং আপু। প্রত্যেকটা ঈদে কিন্তু ওদের একটা ডিমান্ড থাকতো যে তুই ড্রেস করবি, আমরা পরবো এটা। চিটাং এ যে মুন্নি আপার কথা বলি, মুন্নি আপা আমার ডিজাইন করা ড্রেস পরে, আর চিটাং এর আপু অনেকেই আছে মুন্নি কিন্তু আমার আপু ডিজাইন হয়তো করা পরে। আমাদের কমেন্ট করেছে মাত্র। মুন্নি আপু আমাদের সাথে যুক্তই রয়েছেন। আপু আপনাকে আচ্ছা, আয়শা আপু যাক, এবং আমার তরফ আলহামদুলিল্লাহ। থেকে সালাম জানাচ্ছি। মুন্নি আপু আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা মুন্নিকে, এবং তাকেও আমার সালাম জানাই। এবং আমি অলওয়েজ তাকে অ্যাপ্রিসিয়েট করি তার কাজের ডেডিকেশন। এবং আমি তোমাকে কিন্তু বলেছি তুমি মুন্নিকে নেক্সট একটা এপিসোডে আনবা, সে কিন্তু একটা ভিন্ন ইনশাআল্লাহ আপু, মাত্রার কাজ ইনশাআল্লাহ। করে। আমি আমি তার হুম, শুধু হুম। এন্টারপ্রেনারশিপটা তোমাকে একটু বলি যে সে কতটা সাহসী মেয়ে। ইউ ক্যান ইমাজিন, মানে ঢাকা, চিটং, কুমিল্লাতে ডক্টর ডায়েটিশিয়ানের সমন্বয়কারী কিন্তু সে। লর্ডস অফ ডক্টর তার সাথে ওয়াও। রিলেটেড। সে কিন্তু সিম্পলি লেখাপড়া করেছে, অনেক আগে একটা হসপিটালে সে হলো মার্কেটিং এ জব করতো। এবং অনেক মানুষ মার্কেটিং এ লেখাপড়া করে মার্কেটিং ভালো বুঝে না, যেটা মুন্নি বুঝে। জাহানারা মুন্নিকে আমি দেখছি যে সে ডক্টরদের, ডায়েটিশিয়ানদের, বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং মানে অন্যরকম করে। আমি অনেক ডক্টরের কাছে তার অনেক প্রশংসা শুনি, মানে তার অনেস্টি, আপু তার যদি সময় বিহেভিয়ার। সুযোগ থাকে, আপু আয়শা আপু, মুন্নি আপুর যদি হ্যাঁ, সময় সুযোগ থাকে, মুন্নি আপু আপনি সহ আমরা চাচ্ছি আরেকটা আলোচনা করতে, যেখানে আমরা আপনাদের হ্যাঁ, ডেফিনেটলি। দুজনকে সামনাসামনি দেখবো, যে আপনাদের এই সংঘর্ষগুলো আমরা লাইভ শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইভেন এবং মুন্নি কিন্তু সফল উদ্যোক্তা আমার কাছে। তার আন্ডারে কিন্তু 5 থেকে 6টা ছেলে মেয়ে মানে স্যালারি তার কাছ থেকে নেয়। আলহামদুলিল্লাহ, আমি গ্রেট, এটা খুব গ্রেট। অবাক হই। গ্রেট, মানে এদেরকে যে সে কাজে লাগিয়েছে। আমরা যে ঢাকা, চিটং, সিলেট, কুমিল্লাতে কাজ করি, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে এই যে অর্গানাইজ করা, সেও কিন্তু একটা মেয়ে। তুমি যেটা বললা যে অব্লিগেশন গুলোর বিষয়, তাই না? তো এক্ষেত্রে আসলে কি, হুম, হুম। মেয়েটাকে তো একটু সাহসী হতে হবে, পরিবারকে একটু বোঝাতে হবে, হ্যাঁ, পরিবারের সাথে আলোচনা করতে হবে। যার হাজবেন্ড থাকবে হাজবেন্ডের সাথে আলোচনা করতে হবে, হাজবেন্ডের সাপোর্ট নিয়ে করতে হবে। মুন্নি যেটা করে, আমিও যেটা করি, আমার হাজবেন্ডের সাথে সবগুলো বিষয় আমি আলোচনা করি, আমরা সাপোর্ট নেই, কোনটা আসলে কনভিনিয়েন্ট হবে এটা আমরা করি। ইভেন আপু যেটা এক্ষেত্রে সমস্যা যেটা হয়, যখনই ফ্যামিলি থেকে প্রেশারটা আসে না, ওই হুম, ব্যক্তিটা দেখা যাচ্ছে যে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যে একজন উদ্যোক্তার বা একজন যে কোনো পার্সনের করা উচিত না। একটু সময় নিয়ে না, ফ্যামিলিকে বোঝানো সময় নিয়ে উচিত। করা আপু বোঝা, আপনাকে আমি এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম, জি আপু এটা আমিও বলেন। বলবো যে সময় নিয়ে ফ্যামিলির সাথে কথা বলা উচিত। যে কোনো কিছু খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেহেতু সে স্টার্ট করেছে, হুম, হুম, তার হুম, খুব হুম, ভালো বন্ধু বান্ধবও থাকতে পারে, তার সাথেও সে বসে আলোচনা করতে পারে। এবং আমি হুম, 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 হুম। তরুণীকে উদ্যোক্তা হিসেবে সবসময় স্বাগত জানাবো এই কারণে যে এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে, আমাদের ডিপ্রেশন তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট এই ডিপ্রেশনটা যেন তরুণ তরুণীর মধ্যে ছড়িয়ে না পড়ে, তারা যেন কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ করে। তুমি যেটা করেছো, অনেকগুলো মেয়েকে ইনভলভ করেছো। আমাদের সমাজে কি হয় যে ফ্যামিলি ছাড়া যারা লেখাপড়া করে তারা অনেক কিছুর সাথে আসলে জড়িয়ে যায়, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, খারাপ কাজে জড়িয়ে যায়, এটা হ্যাঁ, এবং তার ক্যারিয়ারও কিন্তু নষ্ট হয়ে যায়। যেটা তারা যদি কোনো কাজের সাথে যুক্ত হুম, হুম, থাকে, হুম। তখন কিন্তু তারা ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসে, তখন যেটা সেটা হয় না। অনেক হয় না। এই যে এই ভালো কাজগুলো আমি চাই, যেটা তুমি অনেকগুলো ভলেন্টিয়ার অ্যাড করেছো, তারা কন্টিনিউ ডেডিকেটেড থাকে, আপু কি কাজ আপনাকে একটু করবে জানাতে চাচ্ছি, এখন সবকিছু। পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন দেখা যাচ্ছে যে 50 জন। আমি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, যেহেতু প্রসঙ্গ উঠেছে, আয়শা আপু মানেই হচ্ছে সেখানে আন্না নিয়ে আপু বলবেননি, তো সেই ক্ষেত্রে বলছি আপু এখন পর্যন্ত আপনাদের দোয়ায় দেখা যাচ্ছে যে 50 জন ভলান্টিয়ার আমাদের সাথে তো যুক্ত ছিলেনই। এই বছর হয়তো আরো 50 বা এর থেকে বেশি সংখ্যা আমরা যুক্ত করব, এবং তারা সবাই আপু খুবই ডেডিকেটেড। এবং আপু দেখা যাচ্ছে যে আপনাদের কাজ বা হচ্ছে ব্লগ বাড়ি যেরকম আয়োজন করছে, এরকম কাজের মাধ্যমেই দেখা যাচ্ছে যে ওদের আরো কর্মসংস্থান বাড়বে, কমবে না। কমবে না, সো ইটস এ এক্স্যাক্টলি। পজিটিভ সাইন এটা। হ্যাঁ, হ্যাঁ। ইভেন একটা জিনিস বলি, বাংলাদেশ হলো এমন একটা কান্ট্রি যেখানে 17 কোটির বেশি মানুষ থাকে। সো যে দেশে যত পপুলেশন বেশি, হুম, সেই দেশ হলো বিজনেসের স্কোপ বেশি। দেখবে যে উন্নত বিশ্বের প্রতিটা দেশ আমাদের এক্স্যাক্টলি। দেশকে টোকা দেয়, তাই না? চীন বলো, জাপান বলো, কোরিয়া বলো, হুম, ইউকে হুম, বলো, আমেরিকা, দুবাই, সবাই কিন্তু এই দেশের দিকে নজর। ইন্ডিয়া বলো, হ্যাঁ, এই দেশের দিকে নজর। কেন? এখান থেকে বিজনেস দেখতে পারবে, পপুলেশন বেশি, দ্যাটস ওয়াই এখানে বিজনেসটা ভালো হয়। তো সব বিজনেস কি তুমি ঢাকা ম্যান কেন্দ্রিক পাওয়ারটা করার দরকার আমাদের নাই। রয়েছে। অনেক ইম্পর্টেন্ট এই ম্যান পাওয়ারটা আমাদের আছে। সো দ্যাট আমরা কি করব, আমরা এই ম্যান পাওয়ারটাকে যদি প্রপারলি কাজে লাগাতে পারি, তাহলে একটা সমাজ সুস্থ হলো, একটা দেশ উপকৃত হলো। হ্যাঁ, একটা দেশের কিন্তু শুধুমাত্র যে প্রধানমন্ত্রী আর মন্ত্রীরাই সবকিছু করবে তা কিন্তু নয়। আমরা যেহেতু এই দেশে বাস করি, কাজে আমাদেরই কিন্তু অনেক দায়িত্ব আছে এই দেশের জন্য করার। আমরা যেহেতু নিউট্রিশন নিয়ে কাজ করি, সেই নিউট্রিশন থেকে যারা বের হবে তাদেরকে নিয়ে কাজ করার স্বপ্ন আমাদেরকে দেখতে হবে, তাদের অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার দায়িত্বই কিন্তু আমাদের, তাই না? তো এবং আমি একটা জিনিস সবাইকে দায়িত্ব রিকোয়েস্ট আমাদের। করব যে সবাই যেন ঢাকা কেন্দ্রিক বিভাগ, এই ঢাকাকে কেন্দ্র করে যেন কাজ থাকে,
চিন্তা না করে। এটা হলো আমার রিকোয়েস্ট। যখনই ঢাকা কেন্দ্রিক চিন্তা করবে তখন কিন্তু অপরচুনিটি কমে যাবে, সারা বাংলাদেশে ছড়াতে হবে এটা, কমে ঠিক আছে? যাচ্ছে, লিমিটেড হয়ে তাহলে যাচ্ছে। কিন্তু খুব লিমিটেড হয়ে যাচ্ছে। সবাই যদি আমরা বিভাগে চাই তাহলে কিন্তু আসলে হবে না। এই জন্য সবাইকে চিন্তা করতে হবে যে যে জায়গাতে আছে। আমরা যেমন একটা মিডল পয়েন্টে আছি, খুলনাতে কেউ কাজ করতে চাচ্ছে সে যোগাযোগ করুক, আমরা সেটাকে তৈরি করে দিই, হ্যাঁ তুমি তোমার জায়গায় এভাবে করুক। তাহলে যার যার জায়গায় বসে কিন্তু সে কাজটাকে করতে পারে। ইনফ্যাক্ট যারা নিউট্রিশনে পড়ছে তাদের আরো অনেক ধরনের গুণ আছে, কেউ আর্ট করতে পারে, কেউ হলো আর্কিটেকচার, অনেক ধরনের কাজ জানে, এই ধরনের কাজ, ফ্যাশন ডিজাইনিং, কুকিং এক্সপার্ট হতে পারে, একই সাথে নিউট্রিশনিস্ট, একই সাথে কুকিং এক্সপার্ট অনেকে আছে, তাই না? তো সে চাইলে মাল্টিপল প্রফেশনে যেতে পারছে, কিচেন তৈরি করে কিন্তু তার কিচেন থেকে সে খুব সুন্দর করে কিন্তু সার্ভিস দিতে পারে। একজনের জন্য যদি 100 জন কাস্টমার থাকে রেগুলার, এনাফ, কোয়ালিটি ফুল দিলে এনাফ তার জন্য এটা। তো আমরা যে ধানমন্ডিতে থাকে সে ধানমন্ডি এলাকাটাকে কন্ট্রোল করতে পারে, যে বেইলি রোডে সে বেইলি রোডে কন্ট্রোল করতে পারে। আমি এভাবে আসলে চিন্তা করি, হ্যাঁ, যে আমার দরকার নাই তো আমার একার কেন পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে হবে, পুরো ঢাকা সিটিকেই কেন আমি দিব? এই এক ঢাকা সিটিকে যদি আমি 10 ভাগে ভাগ করে দেই, 10 জনের অপরচুনিটি অটোমেটিকলি কিন্তু ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? এই হলো আমার বক্তব্য। তো আসলে আজকের আলোচনাটা আমাদের ডিফারেন্ট ছিল। আন্নাকে অনেক ধন্যবাদ যে আন্না তুমি ছোট মানুষ আপু আমরা আসলে হ্যাঁ এই বিষয়টা আসছে, তাই না? যে তুমি আমার কাছে অনেক ছোট, আমার সন্তানের কাছাকাছি তুমি, তো তারপরে তোমার মাথায় যে এই বিষয়গুলো খেলছে, এটা আমার কাছে ডেফিনেটলি অ্যামেজিং লাগে। তোমার থাকতে তো আমার আসলে এটা খেলে না, আমি তখন জব নিয়ে ব্যস্ত ছিলাম, জব করতে হবে এই ডেডিকেশন ছিল, অনেক পরে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক তোমাকে এই বয়সে এই চিন্তা ভাবনাগুলো দিয়েছে এবং তোমার দ্বারা অনেক অনেক মানুষ উপকৃত হচ্ছে এবং হবে, এটা আমি আশা করি। আপু আসলে আজকে আপনার ইজি ডায়েটের কথা শুনতে চাচ্ছিলাম, আপনার গল্প শুনতে চাচ্ছিলাম আপু, কারণ আপনার গল্পের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আমার মতো আরো অনেক গল্প উঠে আসছে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কাছে আজকে একটু বেশি সময় নিয়ে নিলাম, যদি আপু এরপর আরেকটা মিটিং রয়েছে যেটার জন্য আপু প্রস্তুতি নিচ্ছিল, তারপরে দেখা যাচ্ছে সময় কিভাবে পার হয়ে গেল আমরা টের পেলাম না। তো আপু আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার নিজের একজন পার্সোনাল গাইড, এর পাশাপাশি ব্লগবারই হচ্ছে আপনাকে এজ এ মেন্টর পেয়ে খুবই খুশি, এবং আমরা চাচ্ছি যেন আপনি আমাদের সাথে এরকম ভাবে সবসময়ই থাকেন। আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে বা যারা এরকম মাল্টিপল প্রফেশনে যেতে চাচ্ছে, তারা যেন আজকে ভিডিওটি দেখার মাধ্যমে বা আপনাকে সরাসরি দেখার মাধ্যমে তারা তাদেরকে ওইভাবে প্রস্তুত করতে পারে, এই আশা রাখবো। আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যদি শেষ কিছু কথা বলতে চান। হ্যাঁ জি আপু বলেন। হ্যাঁ, অবভিয়াসলি আমিও তোমাকে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক শুভকামনা সবসময় তোমার জন্য, তোমার পুরো গ্রুপের জন্য, অর্থাৎ নিউট্রিপ্রেনার বিডি। আমি কখনো আমার নিজেকে এটার বাইরে ভাবি না, আমি নিজেও কিন্তু নিউট্রিপ্রেনার বিডির একজন, এবং আমি কিন্তু তোমার একজন চরম ভক্ত, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। আর ব্লগ বাড়িতে যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই। ব্লগ বাড়ি আমার পছন্দের একটা প্ল্যাটফর্ম, ওদের সাথে দুই একটা কাজ করেছি, ইন ফিউচারে ইনশাল্লাহ করবো, যেহেতু এগুলো হলো আমাদের সোশ্যাল ওয়ার্ক, আমাদের আজকের কাজটাও ছিল সোশ্যাল ওয়ার্ক। আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া জানাই এবং আল্লাহ পাকের অনেক অনেক প্রশংসা করি যে আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, দর্শকদের সামনে এনেছেন। যারা এই মুহূর্তে আমাদের দর্শক আছেন তাদেরকে বলবো যে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন খুব ভালো অপরচুনিটি ক্রিয়েট করে মিনিমাম 10 জন কেন 100 জন মানুষের মানে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আমরা যেন 100টা পরিবারের দায়িত্ব মিনিমাম নিতে পারি। এই দোয়া আপনাদের কাছে চাই, আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শককে আমি জানাতে চাচ্ছি যে আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, এবং যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, আশা করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেক কিছুই জানতে পারবেন, একজন উদ্যোক্তা স্ট্রাগল সম্পর্কে জানতে পারবেন, সে কিভাবে এই সার্ভাইভাল টাইমটাতে নিজেকে সার্ভাইভ করতে পারবে সেই বিষয়টি জানতে পারবেন, এবং সঠিক পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কিভাবে একটা প্রতিষ্ঠানকে সে জীবিত রাখতে পারে বা বাঁচিয়ে রাখতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি আশা করছি আজকে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো পরবর্তী এপিসোডে হয়তো আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।